আধুনিক যুগ ৩ আমাদের রিটেন ক্লাস আজকে ছিল। এটা আগে নেয়ার কথা ছিল, পিছিয়ে ছিল ক্লাসটা। তো আমাদের আধুনিক যুগ ৩ এর প্রিলিতে ছিল কেবল রবীন্দ্রনাথ এবং নজরুল। এবং মোটামুটি প্রতিটা পরীক্ষাতেই তোমার নজরুল অথবা রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে। এবং সবচেয়ে বেশি প্রশ্ন যাদের থেকে আসে রিটেনে সেটা হচ্ছে প্রথম যে ১১ জন থেকে আমরা পড়ি ওখান থেকেই বেশি প্রশ্ন আসে। হ্যাঁ? তো প্রাচীন আর মধ্যযুগ তো থাকবেই। তো সেক্ষেত্রে আমরা প্রথম ১১ জনকে খুব ভালো করে পড়বো। আর রবীন্দ্রনাথ নজরুলের ক্ষেত্রে তো মানে অনেক ভালো করে পড়তে হবে। আমরা প্রিলিতেও অনেক তথ্য জেনেছি। সেই সাথে এখন রিটেনেও জানার চেষ্টা করব যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সবার আগে রিটেনের জন্য যে কাজটা আমি করতে বলেছিলাম সেটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক কিনতে বলেছিলাম। আমি জানি না কেউ কিনেছো কিনা। তবে না কিনে থাকলে অবশ্যই কিনবে। হ্যাঁ? এবং রবীন্দ্রনাথ, নজরুল থেকে তুমি চাইলে শত, শত প্রশ্ন পড়তে পারবে। তার মানে কি তুমি শত, শত প্রশ্ন পড়ে সব ভুলে যাবা? যাদের ধারণা আছে সাহিত্য নিয়ে, যারা লিখতে পারে তাদের কথা ভিন্ন। হ্যাঁ? যাদের ধারণা কম বা আগে তেমন পড়াশোনা করেনি, বিশেষ করে সাহিত্য, হ্যাঁ, বিভিন্ন রচনাগুলো পড়েনি, কবিতা, উপন্যাস, গল্প, হ্যাঁ? তাদের জন্য কিন্তু এটা বেশ কঠিন। তো এক্ষেত্রে যেটা করতে হবে প্রথমে রবীন্দ্রনাথ আবার নজরুল অথবা অন্যদের ক্ষেত্রেও প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগের প্রশ্ন ব্যাংক দেখে দেখে প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। এবং তোমাদের যাদের গাইড আছে ওরা ১১ জনের লিস্ট প্রিলিতে আছে, প্রিলি স্লাইডে আছে। হ্যাঁ? তোমাদের যাদের গাইড বই আছে সেটা যেটাই হোক, শিকড়, ওরাকল বা তোমার অগ্রদূত যেটাই হোক সমস্যা নেই। আর আমাদের স্লাইড তো থাকেই, আছেই। এখান থেকে প্রথমেই আগের প্রশ্নগুলো ধরে ধরে যে কোনো লেখকের ক্ষেত্রে আগের প্রশ্নগুলো ধরে ধরে পড়ে ফেলবে। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ৪৫তম বিশেষ যে লিখিত প্রশ্ন ছিল সেখানে তোমার প্রশ্ন ছিল ৫টা, যদিও সচরাচর ১০টা প্রশ্ন থাকে। ৫টার মধ্যে আমরা আগে দেখি রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা। তো এখানে যেহেতু প্রশ্ন ৫টা সেহেতু প্রশ্ন আসলে রাখা কঠিন। হ্যাঁ? যেহেতু তোমার মধ্যযুগ এবং প্রাচীন যুগ থেকেও প্রশ্ন ছিল। যেহেতু ৫টা প্রশ্ন আসছে সেহেতু রবীন্দ্রনাথের প্রশ্ন ছিল না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বোধ ক্যাডারের যে প্রশ্ন সেখানে কিন্তু দেখো তোমার বিদ্রোহী কবিতায় পৌরাণিক অনুষঙ্গ মানে মিথের ব্যবহার সম্পর্কে প্রশ্ন আসছে। এটা হচ্ছে কাজী নজরুল সম্পর্কিত প্রশ্ন আসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার কাজী নজরুল থেকে আসছে। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে জসিমউদ্দিন আসছে ১১ জনের ভেতরে, রোকেয়া সাখাওয়াত ১১ জনের ভেতরে, আর হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতিচারণমূলক। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিটেনে তোমার মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। আবার এখানে দেখো কবর নাটকের মূল বক্তব্য লিখুন। আমরা কিন্তু মুনীর চৌধুরী গতকাল পড়েছি, রাইট? তাহলে মুনীর চৌধুরীর আমি তোমাদেরকে বলেছিলাম যদি আসে, যেগুলো বিখ্যাত না, যে রচনাগুলো বিখ্যাত না, খুব বেশি নামকরা না, সেগুলো থেকে আসবে না রিটেনের প্রশ্ন। হ্যাঁ? তারপর দেখো চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য বর্ণনা করুন। শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতার মর্মার্থ লিখুন। গতকাল বলেছিলাম যে শামসুর রহমান, সৈয়দ ওয়ালিউল্লাহ এদের সম্পর্কে প্রশ্ন থাকেই থাকে। তাহলে দেখো আছে। একই সাথে এখানে আমরা পাচ্ছি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত প্রশ্ন। দেখো আমি কিন্তু সবসময় প্রশ্ন নিয়ে বেশি আলোচনা করি প্রথম দিকে। কেন? কারণ যেগুলো পড়াবো আসলে এগুলো তোমাদের বেশি মনে থাকবে না। এই পড়াগুলো হচ্ছে তোমাদের বারবার পড়তে হবে। কিন্তু তোমাদের তার আগে জানতে হবে যে কি প্রশ্ন আসবে, কি পড়বা। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত গুছাই দেয়া। পড়াটা কিন্তু তোমাদের। আমরা রিটেনে যেরকম ধরে ধরে লেখক ধরে ধরে ক্লাস নিচ্ছি এরকম সাধারণত রিটেনে ক্লাস নেওয়া হয় না। রিটেনে সাধারণত তোমার বলে দেওয়া হয় যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে পড়বে। হ্যাঁ? তো দেখো প্রথমে রবীন্দ্রনাথ নিয়ে যেহেতু পড়বো, রবীন্দ্রনাথ থেকে কি ধরনের প্রশ্ন, কতগুলো প্রশ্ন, কেমন প্রশ্ন আসে সেটা আমরা একটু দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী ভিত্তিক ৩টি গ্রন্থের নাম লিখুন। এটা হচ্ছে ৪৪তমতে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বলাকা কাব্যের বিশেষত্ব লিখুন। তাহলে দেখো ভ্রমণ কাহিনী থেকে আসছে, আবার বলাকা থেকে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে পেশাগততে আসছে। তাহলে ৪৪তমতে দুটো প্রশ্ন ছিল। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কবি লেখকদের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিন। এটা ৪৩-এ আসছে। ৪৩-এর প্রশ্নগুলো গতানুগতিক যে প্রশ্ন আসে তার চাইতে কিছুটা ভিন্ন ছিল। তোমরা যদি প্রশ্ন দেখো তোমরা নিজেরাই বুঝবে। বাংলাদেশে রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানগুলো সম্পর্কে ধারণা দিন। দেখো দুটো প্রশ্নই কিন্তু অনেকটা ভিন্ন, রাইট?
নর্মালি কিরকম আসে, সোনার তরী সম্পর্কে আসবে, মানসী সম্পর্কে আসবে, বা ছোট গল্প সম্পর্কে আসবে, বা কোন একটা চরিত্র সম্পর্কে আসবে, এটাই হচ্ছে নর্মাল। কিন্তু এখানে আসছে একদম সম্পূর্ণ ভিন্ন ভাবে আসছে। যদি ধারণা না থাকে অনেকে লিখতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি রূপক সাংকেতিক নাটকের নাম লিখুন। এটা কিন্তু বেশ সহজ। হ্যাঁ, এ ধরনের প্রশ্নে তুমি 3-এ 3 পাবা যদি ঠিকভাবে লিখতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি নাটকের নাম লিখুন। এরকমও বেশ সহজ। পোস্টমাস্টার গল্পে রবীন্দ্রনাথের জীবন দর্শনটি কি? পোস্টমাস্টার যদি পড়া থাকে, সে যদি এই প্রশ্ন আলাদা করে নাও পড়ে, সে কিন্তু পারবে। এবং এই গল্পটা তোমাদের অনেকে জানা আছে। একদম শেষ লাইনগুলো আমি জানি না তোমাদের কারো মনে আছে কিনা বা পড়া আছে কিনা, তাহলে তোমরা নিজেরাও বুঝার কথা। শেষ দিকের প্রকৃতি কিন্তু কখনো কি পছন্দ করে না, কখনো শূন্যস্থান পছন্দ করে না। একটা কথা ছিল যে ফিরিয়া লাভ কি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 3টি ছোট গল্পের নাম লিখুন। এটাও বেশ সহজ প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 3টি কাব্যনাট্যের নাম উল্লেখ করুন। দেখো, এগুলো কিন্তু ওই যে গতানুগতিক যে প্রশ্ন বলেছিলাম, সেই প্রশ্ন, একদম গতানুগতিক প্রশ্ন। তার বিভিন্ন রচনা, নাটক, হ্যাঁ, তারপর হচ্ছে গল্প, উপন্যাস, এগুলো নিয়ে প্রশ্ন। শুধু 43-এর গুলো ভিন্ন ছিল। রবীন্দ্রনাথের ছোট গল্পে নারী ব্যক্তিত্ব শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন। এই যে আমরা যে ছোট গল্পের বিভিন্ন চরিত্র, শুভা, মৃন্ময়ী, হ্যাঁ, তোমার শাস্তি গল্পে চন্দরা, এরকম অসংখ্য চরিত্র সম্পর্কে কিন্তু আমরা, তোমাদের যাদের ছোট গল্প পড়া আছে তারা জানো। হ্যাঁ, তো তাদের ব্যক্তিত্ব সম্পর্কে আমরা কিন্তু সবসময় দেখি রবীন্দ্রনাথের ছোট গল্পের চরিত্রগুলো, নারীগুলো কিন্তু কি বেশ ব্যক্তিত্ববান। তারা কিন্তু ছোট হয় না। হ্যাঁ, তারা দেখি যে তারা পড়াশোনা করে, তারা বিভিন্ন বই টই আনতে বলে, হ্যাঁ, তোমার হাজব্যান্ডদেরকে, এরকম অনেক কিছু দেখি, রাইট? রবীন্দ্রনাথের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো কি কি? এই যে আমরা ওই দিন ক্লাসে পড়েছিলাম যে ছোট গল্পগুলো মানে বিভিন্ন বৈশিষ্ট্যের ছোট গল্প আমরা পেয়েছিলাম, তাই না? রবীন্দ্রনাথের বলাকা কাব্যের প্রথম প্রকাশ কোন সালে? দেখো, বলাকা থেকে আরেকবার আসছে, রাইট? এই যে দেখো বলাকা, আমরা বলাকাকে বলি গতিবাদের কাব্য, গতিতত্ত্বের, তাই না, গতিবাদের কাব্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলাকা থেকে আসছে, মানসী থেকে আসছে। ওইটা এখানে নাই প্রশ্ন, এখানে আসলে সবগুলা নাই, কম প্রশ্ন এখানে। তো প্রথমে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। পরিচয় নিয়ে আসলে আর বলার কিছু নাই, এটা মোটামুটি সবার জানা, কমন একেবারে। তো এরকম প্রশ্ন কম আসছে, আবার আসতেও পারে। হ্যাঁ, এরকম প্রশ্ন আসতেও পারে, সেক্ষেত্রে একটু ভালোভাবে জেনে রাখবা। উনি 7 মে 1861 খ্রিস্টাব্দে জন্ম করেন, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এখন এটা কিন্তু ওনার পরিচয়, আমরা কিন্তু আবার বংশ পরিচয় থেকে একটা প্রশ্ন প্রিলিতে আসতে দেখেছি, তাই না, কুশারি থেকে। তো তিনি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, এগুলো লিখবা। মানে তিনি কি কি ছিলেন, কি কি লিখেছেন, হ্যাঁ, তারপর তার পিতামহ মানে দাদা কে ছিলেন, বাবা কে ছিলেন, হ্যাঁ, তারপর হচ্ছে মার নাম কি ছিল, এগুলো লিখবে যেহেতু পরিচয়। আবার তিনি কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন, যেমন সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী, এগুলো কিন্তু আমাদের প্রিলিতে এই তথ্যগুলো সব চলে আসছে, রাইট? ব্রিটিশ সরকার 3 জুন 1915 সালে রবীন্দ্রনাথকে নাইটহুড বা স্যার উপাধি দিয়েছিলেন, সেটা আবার তিনি বর্জনও করেছিলেন। এবং তার মৃত্যু 1941 সালে, আর বাংলা হচ্ছে 22শে শ্রাবণ 1348। এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে, একেবারে কমন তথ্য। যে কোনো ভাবে আসতে পারে, যে জন্মসাল উল্লেখ করতে পারে, বা ওনার আহ আহ তিনি মানে কখন মারা গিয়েছেন, এরকম 3 নম্বরের প্রশ্ন আসলে বিভিন্ন ছোট ছোট প্রশ্ন অনেক সময় আসে। এখানে এটা ছিল 43তম বিসিএস এর প্রশ্ন। এটা বেশ কঠিন ছিল, আবার খুব একটা কঠিনও ছিল না। যদি তোমার ওনার স্বর্ণকুমারী দেবী সম্পর্কে, বা ধরো যতীন্দ্রনাথ সম্পর্কে, অথবা ধরো সুধীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু একটু তো জানা থাকার কথা অনেকের। সেক্ষেত্রে যাদের টুকটাক জানা আছে তারা মোটামুটি লিখতে পারবে, আর যাদের একদমই জানা নেই তাদের জন্য একটু কঠিন ছিল। তো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কবি লেখকদের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিন। আমরা কিন্তু ওই দিন পড়েছিলাম যে ওনারা ভাই বোন কতজন ছিল, 15 জন ছিল, উনি ছিলেন 14তম। আর আমরা কিন্তু ওনার যে, আমরা মানে প্রিলিতে যে নামগুলো আমরা ইন্দিরা দেবীর নাম পড়েছিলাম, তাই না? তারপরে হচ্ছে আমরা ওনার স্বর্ণকুমারী দেবী, ওনার বোনের নাম, যিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক, ওনার নাম পড়েছিলাম। তারপর হচ্ছে আমরা ইন্দিরা দেবীর স্বামী ছিলেন প্রমোদ চৌধুরী, এটাও কিন্তু বলেছি, যদিও প্রমোদ চৌধুরী এখানে আসবে না যেহেতু ঠাকুরবাড়ির কবি লেখক। তো দেখো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের উত্তম বাড়ি। আচ্ছা, 18 শতকে দ্বারকানাথ ঠাকুর, যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, এই বাড়িটা নির্মাণ করেন, এবং বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। তো বাংলার আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বা ঠাকুর পরিবারের নাম ওতপ্রোতভাবে জড়িত।
আচ্ছা, এখন আসি এ বাড়ির কবি লেখকদের মধ্যে কে কে ছিলেন। প্রথমেই আসো দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তো আবার ওনার ছেলেদের সম্পর্কে আসবে, যেমন ভাইদের সম্পর্কে, যেমন সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় সিভিলিয়ান। জ্ঞানেন্দ্রনাথ ছিলেন, উনি হচ্ছে আধুনিক জাতীয়তাবাদী সঙ্গীত রচয়িতা, কৃতিত্বের দাবিদার। তারপর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। যতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন লেখক, শিল্পী, সুরকার, গীতিকার, নাট্য ব্যক্তিত্ব। যতীন্দ্রনাথ হচ্ছেন নাট্যকার, সঙ্গীতজ্ঞ, সুরকার। এখন তুমি এভাবে লিখতে পারো, বোনের সম্পর্কে স্বর্ণকুমারী দেবী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। তারপর হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কথা লিখবা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে তিনি এশিয়াতে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, ওনার পুত্র হচ্ছে সুধীন্দ্রনাথ ঠাকুর, যিনি একজন প্রসিদ্ধ লেখক ছিলেন। আবার ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে প্রথম বিয়ে পাশ করেন ইন্দিরা দেবী, আর তিনি সঙ্গীত শিল্পী, লেখক এবং অনুবাদক। এই ইন্দিরা দেবীর স্বামী ছিলেন প্রমোদ চৌধুরী। এভাবেও লিখতে পারো, এভাবে লেখা কিন্তু বেশ সহজ। আবার এভাবেও লিখতে পারো, এখানে হচ্ছে তোমার ঠাকুরবাড়ির যে লেখকরা ছিলেন তাদের যে রচনাগুলো, তাদের যে বইগুলো, সেগুলো আমার মনে হয় এটা বেশ কঠিন, এভাবে না লিখলেও চলবে। ওনারা জাস্ট কে কি ছিলেন যদি নামগুলো জানা থাকে ভালোভাবে, আর একটা দুটো গ্রন্থের নাম যদি মনে রাখতে পারো সেটা খুব ভালো। এটা যেহেতু 43-এ আসছে, একটু ঘুরাই ফিরাই 47-এ কিন্তু আসতেও পারে। এবং তোমরা যদি দেখো প্রশ্নগুলো, মানে আমি যে প্রশ্ন ব্যাংক কিনতে বলেছি, প্রশ্ন ব্যাংক যদি উল্টে উল্টে দেখো, দেখবো অসংখ্য প্রশ্ন তোমার রিপিট হয়, অসংখ্য প্রশ্ন রিটেনের প্রশ্ন, মানে ধারা খুব গতানুগতিক, মানে খুব এদিক সেদিক কম হয়। তো দেখো, যেটা করবা, আগের স্লাইডের সাথে আগের প্রশ্ন যেটা ছিল উত্তর, সেটার সাথে তুমি কি করবা, এই স্লাইডটা, হ্যাঁ ইন্দিরা দেবীকে চিঠি লিখতেন, হ্যাঁ অবশ্যই আমরা ওই দিন রিটেন প্রিলির ক্লাসে পড়েছিলাম, তাই না? তো দেখো, একটা দুটো গ্রন্থের নাম রাখবা, একটা দুটো গ্রন্থের নাম, সেটা হচ্ছে আগের যে স্লাইডটা বা এখানে যে প্রশ্নটার উত্তর ছিল সেটার সাথে তুমি মিলিয়ে লিখতে পারবা, যে ওনার একটা দুটা বই, বা স্বর্ণকুমারী দেবীর যেমন উপন্যাসের নাম লিখতে পারো দীপ নির্বাণ, হ্যাঁ উনি যেহেতু প্রথম ঔপন্যাসিক, ঠিক আছে? তো এটা আর আলাদা করে আমি আর পড়ছি না, তোমরা দেখে নিবা, ঠিক আছে? তাহলে এটা 43তমতে ছিল, আমি বলে দিচ্ছি এটা কিন্তু 47-এর জন্য ইম্পর্টেন্ট, দেখে নিবা। ভানু সিংহ কার ছদ্মনাম? এই ছদ্মনামে কোন গ্রন্থটি রচিত হয়? আমরা কোন ক্লাসে পড়েছিলাম মনে আছে এটা? রবীন্দ্রনাথের ক্লাসে তো পড়েছি, আবার আমরা মধ্যযুগেও পড়েছিলাম যখন আমরা পদাবলী নিয়ে পড়েছিলাম, রাইট? তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। ভানু মানে কি জানো? ভানু মানে হচ্ছে রবি। রবি মানে কি? রবি মানে সূর্য। আচ্ছা, তো ভানু সিংহ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, আর বলতেছি ভানু সিংহের ছদ্মনাম ভানু সিংহ। যাই হোক, রবীন্দ্রনাথ কৈশোর এবং প্রথম যৌবনে ভানু সিংহ ঠাকুর ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। মনে আছে কোন ভাষায় করেছিলেন? কারো কি মনে আছে? ব্রজবুলি ভাষায়, তাই না? ব্রজবুলি ভাষা কোন কোন ভাষার মিশ্রণ? কোন কোন ভাষা? বাংলা এবং মৈথিলি। আচ্ছা, তো ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। বিভিন্ন সময় এগুলো ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1884 সালে সেই কবিতাগুলোই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ এই কাব্য যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। আচ্ছা, কাদম্বরী দেবী সম্পর্কে অনেকে জানার কথা। তো এখানে তুমি আরো কিছু তথ্য অ্যাড করতে পারো এই ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে। হ্যাঁ, তুমি কিছু তোমার পংক্তি দিতে পারো। তারপরে হচ্ছে তোমার এটা কোন ভাষায় লেখা, ব্রজবুলি ভাষা কি, টুকটাক এগুলো আরো কিছু উল্লেখ করে দিতে পারো। যদি 3 নম্বরের প্রশ্ন হয় বেশি দরকার নাই, 6 নম্বরের প্রশ্ন হলে করতে হবে। তারপর আসো, রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের পরিচয় দাও। আচ্ছা, এই প্রশ্নটা আসছে তোমার 27তম বিসিএস এবং আরো আসছে। তো এখানে তোমার দুই ভাবে, তুমি যদি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সম্পর্কে জানো তাহলে এটা যেভাবেই আসুক না কেন এই প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবা। তো গীতাঞ্জলি সম্পর্কে আমরা কিন্তু পড়েছিলাম, এটা হচ্ছে তিনি তোমার 1908 থেকে 1909 সালের মধ্যে লিখেছিলেন এবং 1910 সালে হচ্ছে এটা প্রকাশিত হয়। এখানে 157টা গানের সংকলন হচ্ছে গীতাঞ্জলি। তো আমরা অনেকেই মনে করে থাকি যে গীতাঞ্জলির জন্য পুরস্কার পেয়েছেন নোবেল, না, গীতাঞ্জলি থেকে বেশিরভাগ গান তিনি নিয়েছেন, প্রায় 53টা গান নিয়েছেন, এবং বাকি অন্যান্য কিছু কাব্যগ্রন্থ থেকে 9টা গ্রন্থ থেকে তিনি একটা করে, মানে টোটাল অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে তিনি গানগুলো নিয়েছেন, কবিতাগুলো নিয়েছেন, এবং এগুলো সং অফারিংস নামে 1912 সালে প্রকাশিত হয়। কত সালে? 1912 সালে প্রকাশিত হয়, এবং 1913 সালে এটা হচ্ছে ওই সং অফারিংস তোমার
পুরস্কার পায়। আর এটা অনুবাদ করেছিলেন তিনি নিজে, আর ভূমিকা লিখে দিয়েছিলেন ডব্লিউ.বি. ইটস। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে এটার জন্য নোবেল পান। এতটুকু তো হচ্ছে সবাই পারবে। এখন তাহলে যদি এই কাব্যগ্রন্থের পরিচয় জানতে চায় বা এই কাব্যগ্রন্থ বিষয় সম্পর্কে তোমার থেকে জানতে চাই, তাহলে কি বলবা? দেখো, গীতাঞ্জলি, অঞ্জলি জিনিসটা কি? মূলত তোমাকে যদি বলা হয় যে গীতাঞ্জলি কি বা গীতাঞ্জলিতে মানে কোন বিষয়টা উঠে এসেছে, তাহলে কি এই গানগুলো হচ্ছে মূলত কবিতা এবং সহজ সরল ভাষায় সাবলীল ছন্দে রচিত। যারা পড়েছো তারা জানার কথা। এই গান জাতীয় কবিতাগুলোতে গান জাতীয় কবিতাগুলোতে ফুটে উঠেছে ঈশ্বরকে না পাওয়ার বেদনা, আত্ম অহংকার বিসর্জন দিয়ে সহনশীলতা প্রদর্শন, ঈশ্বরের ক্ষণ দর্শানুভূতি, দিনহীনদের মাঝে ঈশ্বর কল্পনা, অসীম সসীমের লীলা তত্ত্ব। আমরা যদি আরো সহজ করে পড়ি বা বুঝতে চাই, তাহলে আমরা বলতে পারি যে এখানে ধর্ম আর দর্শনের গভীর সম্মিলন ঘটেছে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থে। তো এই প্রশ্নটা আমরা আরেকটু মানে যদি তুমি মানে পয়েন্ট আকারে লিখতে চাও, এভাবেও লিখতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কোন কোন সালে প্রকাশিত হয়েছে এগুলো তো লিখবা। গীতের মাধ্যমে স্রষ্টার উদ্দেশ্যে যে অঞ্জলি প্রদান, সেটাই হচ্ছে গীতাঞ্জলি। এই কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1943 সালে পুরস্কার লাভ করেছেন। এগুলো আর না বলি, 1908 সালে তিনি যখন 1908 থেকে 9 মধ্যে কিন্তু লেখা হয়েছে, তিনি শিলাইদহ, শান্তিনিকেতন এবং ঠাকুর বাড়িতে অবস্থান করার সময় তিনি এই গীতাঞ্জলি কবিতাগুলো লিখেছেন। এখানে 5টি ভাবধারার কবিতা লক্ষ্য করা যায়, যেটা একটু আগে আমি বলেছি। যেমন ভগবানকে সহজে না পাওয়ার জন্য যে হতাশ ভাব, হ্যাঁ, প্রবল বিরহ বেদনার যে অনুভূতি, সেগুলো এখানে প্রকাশিত হয়েছে। অহংকার ত্যাগ করে দুঃখ বেদনার দাহে হৃদয়কে নির্মল করে তোমার ভগবত উপলব্ধির যে উপযোগী করা এবং তার দয়া প্রার্থনা, সেই বিষয়টি উঠে এসেছে। প্রকৃতি এবং মানবের বিচিত্র রূপটা এসেছে। দিন দরিদ্রের মধ্যে এবং হীন স্পর্শদের মধ্যে তোমার ভগবানের যে অবস্থান এবং অসীম সসীমের লীলা তত্ত্বের অনুভূতি, এই বিষয়গুলো এর আগেও কিন্তু এগুলো ছিল, আগের স্লাইডও বলেছি। হ্যাঁ, এই পর্বে কবি হৃদয় বৈষ্ণব এবং সুফি রসে সিক্ত, এই বিষয়গুলো তুলে ধরবা এবং পাশাপাশি তার মানবতাবাদ এবং ঈশ্বর বন্দনা অত্যন্ত উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন, গীতাঞ্জলি কাব্যের পরিচয় দাও, সংক্ষিপ্ত পরিচয় দাও, কোন কাব্যগ্রন্থ সম্পর্কে, কোন কাব্যগ্রন্থ নিয়ে তিনি নোবেল পুরস্কার লাভ করছেন, যেটাই আসুক না কেন, তুমি যদি এই ধারণাটা রাখো তাহলে তুমি অবশ্যই লিখতে পারবা। এখন আসি, কাব্যগ্রন্থ তো অসংখ্য, কোনগুলা পড়বা? প্রথম থেকেই বলি, সেটা হচ্ছে গীতাঞ্জলি সম্পর্কে অবশ্যই পড়তে হবে, মানুষই অবশ্যই পড়তে হবে, যেহেতু তোমার এটাকে বলা হচ্ছে রবীন্দ্রনাথের অনুবিশ্ব বলা হচ্ছে রবীন্দ্র কাব্যের, হ্যাঁ, মানুষীকে, তাহলে অবশ্যই এটা পড়তে হবে। বলাকা থেকে দু একবার প্রশ্ন আসছে, বলাকা পড়তে হবে। সোনার তরী অবশ্যই পড়তে হবে। একদম ধরো শেষ লেখা, যেহেতু শেষে লিখেছেন, সেটা অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, এরকম ধরো যদি কোনো বিশেষত্ব থাকে, সেটা অবশ্যই কি অবশ্যই পড়ে নিতে হবে। তুমি দেখবা যে এই কাব্য সম্পর্কে আগে আসছে কিনা। মূলত পড়ার চাইতে কি পড়বা, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা গুছাই ফেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখো, মানসিক কাব্যকে কেন অনুবিশ্ব বলা হয়েছে, এটা কিন্তু আমরা আগেও বলেছিলাম যে তোমার মানসিক কাব্যের আগ পর্যন্ত, কোরীয় কোমল পর্যন্ত ওনার যে মানে লেখা যে ভাব, সেটার মধ্যে কিছুটা কি ছিল, আড়ষ্টতা ছিল। কিন্তু মানুষীতে এসে এটা একটা পরিপূর্ণতা লাভ করে, একটা পরিমার্জিত রূপ লাভ করে। এখানে কোনো কি নেই, এখানে আড়ষ্টতা নেই, রবীন্দ্রনাথ নিজেই বলেছেন। এবং ধারণা করা হয় যে অনেকে মনে করে রবীন্দ্রনাথের যে কাব্যের ভাষার যে প্রধান গুণাবলী, হ্যাঁ, যে বৈশিষ্ট্য, সেটা প্রথম মানুষীর মাধ্যমেই হচ্ছে জন্ম লাভ করেছে, মানুষীতেই হচ্ছে সেটা প্রথম প্রকাশিত হয়েছে। এবং এই কারণে তোমার বুদ্ধদেব বসু বলেছেন মানসিক কাব্যকে রবীন্দ্র কাব্য সাধনার অনুবিশ্ব বলেছেন। হ্যাঁ, এবং এখানে আমরা বলতে পারি মানুষই হচ্ছে রবীন্দ্রনাথের পরীক্ষা পর্বের শেষ কাব্য, মানে ওনার যে কাব্য নিয়ে, কবিতা নিয়ে যে পরীক্ষা, সেটা শেষ। হ্যাঁ, পরীক্ষা শেষ এখানে। এখানে অর্থাৎ এই কাব্যের কবিতা কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে কি আবদ্ধ নয়, এগুলো কি ছিল, এগুলো বিশ্বমানের কবিতা ছিল। হ্যাঁ, এই বিষয়গুলো তুলে ধরবে এবং এই কারণেই বলা হয়ে থাকে তোমার মানসীকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব। তো মানসী সম্পর্কে যেভাবেই আসুক না কেন, আশা করি লিখতে পারবা। ঠিক আছে, এটা দুই ভাবে এখানে আছে, তোমরা কিন্তু সবগুলোই পড়বা। কেন পড়বা মানে আমি জানি না কেউ একদম মানে টানা লাইন মুখস্থ করো কিনা, আমি কখনো কোনোদিন মুখস্থ করতে পারি নাই। তো অনেকে আছে একদম মুখস্থ করে ফেলতে পারে, সেক্ষেত্রে অসুবিধা হবে অনেকের একটু। কারণ একদম যদি তোমার
বরাবর না আসে প্রশ্ন তাহলে খুব কঠিন। আর যদি তুমি ভালো করে ধারণা রেখো, হ্যাঁ, বিভিন্ন রকমের বই থেকে বা স্লাইড থেকে বিভিন্ন প্রশ্ন পড়ে, হ্যাঁ, তাহলে তোমার লিখতে সুবিধা হবে। সোনার কাব্যে রবীন্দ্রনাথের দার্শনিক ভাবনা তুলে ধরুন। সোনার আমাদের সবার পাঠ্য ছিল। সোনার বেশ সহজ একটা তোমার মানে কাব্যগ্রন্থ, আমরা সবাই পড়েছি। এখানে ওনার দার্শনিক চিন্তার প্রকাশ ঘটেছে, বিশেষ করে তোমার জগৎ এবং জীবন নিয়ে। তো এইখানে যে ঘটনাটা ছিল এরকম যে বর্ষাকালে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একজন কৃষক তার ধান নিয়ে, মানে হচ্ছে রূপক অর্থে যদি আমরা বলি যে আমরা যারা আছি আমাদের মানে যে সৃষ্টিকর্ম, এখানে ধান হচ্ছে সৃষ্টিকর্ম নিয়ে বসে আছে একজন কৃষক। সে ধান নিয়ে বসে আছে একটা দ্বীপের মতো জায়গায়। তো ধান নেওয়ার জন্য একটা নৌকা দরকার। তো এমন সময় একটা মাঝি আসে নৌকা নিয়ে। তো সে নৌকা নিয়ে যখন আসে, সে কৃষকের অনুরোধে ধানগুলো নিতে রাজি হয়, কিন্তু কৃষককে সেই ছোট নৌকায় সে জায়গা দেয় না বা জায়গা হয় না। তো তোমার ফসলগুলো তীরে পৌঁছাতে পারলেও কৃষক কিন্তু নিজে আর পৌঁছাচ্ছে না। তুমি দেখো রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম কিন্তু আমাদের মাঝে রয়ে গেছে, কিন্তু রবীন্দ্রনাথ নিজে নেই। হ্যাঁ, তাহলে এখানে মাঝি সে হচ্ছে মহাকালের প্রতীক। এই মহাকালের প্রতীক হচ্ছে আমাদের সৃষ্টিকর্ম, আর যে বাঁকা জল সেটা হচ্ছে সময়ের প্রতীক, বাঁকা জলটা। তাহলে এখানে মহাকালের চিরন্তন স্রোতে মানুষের মৃত্যু এখানে অনিবার্য। মানে এখানে যে তোমার কৃষক, তার মৃত্যু কিন্তু অনিবার্য। তাকে কিন্তু মহাকাল নিবে না, তাকে ধরে রাখবে না, সে কিন্তু মহাকালে হারিয়ে যাবে। কিন্তু তার সৃষ্টিকর্ম বা তার যে ফসল সেটা হচ্ছে টিকে থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার সোনার কাব্যের মূল ভাবনা বা দার্শনিক ভাবনা, যেটাই বলো। তো এই অতৃপ্তির বেদনা নিয়ে তাকে অপেক্ষা করতে হয় অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। ঠিক তেমনি রবীন্দ্রনাথ যেমন ছিলেন, তিনি কিন্তু একদম শেষ পর্যন্ত ওনার কি সৃষ্টিকর্ম আমাদের উপহার দিয়ে গেছেন। এরপর আসো তাহলে সোনার বলেছি অবশ্যই পড়তে হবে। এরপর আসো পুনশ্চ কাব্যের বিশেষত্ব। আমরা পুনশ্চ কাব্য সম্পর্কে কি বলেছিলাম মনে আছে কারো? প্রিলিতে পড়েছিলাম আমরা এগুলো সম্পর্কে। টুকটাক তথ্য কিন্তু পড়েছি অলরেডি, এবং বলেছিলাম এটা হচ্ছে ওনার গদ্য কাব্য ছিল। তিনি প্রথম পদ্যের ছন্দের বন্ধন ভেঙেছেন, এবং ছন্দের বন্ধন যেন তার কবিতাকে এতদিন যে সম্ভ্রান্ত সুসংস্কৃত রেখেছিল। তো এখানে তিনি কি করলেন, সেই পদ্যের ছন্দেটা তিনি ভাঙলেন, এবং কবি মনে করলেন এ পর্যন্ত যা রচনা করেছেন তাতে আধ্যাত্ম লোকের কথা আছে, কিন্তু সাধারণ মানুষের কথা নেই। সুতরাং আজ যা লিখতে হবে তা একান্ত ভাবেই সাধারণের কথা। তাহলে আমরা পুনশ্চ কাব্যে কাদের কথা পাচ্ছি? সাধারণের কথা। এখানে আধ্যাত্মবাদ নাই। কাব্যে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন, তাদের জীবনের অতি তুচ্ছ ব্যবহারিক জিনিস, নিতান্ত ক্ষুদ্র পোকামাকড় ইত্যাদিও কাব্যের স্বাচ্ছন্দ্যে স্থান দিয়েছেন। তো তুমি কোপাই নদীর ভাষা বর্ণনার মধ্যে দিয়ে কিছু পংক্তি এখানে তুলে ধরা হয়েছে। আর পুনশ্চ কাব্যে রয়েছে ছোট বড় পংক্তি মিশানো ছোট গল্পের আমেজ সমৃদ্ধ কিছু উল্লেখযোগ্য গদ্য কবিতা। আর গদ্য ছন্দের আদলে তিনি গল্পধর্মী কবিতা লিখেছেন, যা গল্প ধাঁচে লেখা সত্ত্বেও গল্প না হয়ে কবিতাই হয়ে উঠেছে। তাহলে পুনশ্চ কাব্য নিয়ে পড়ে রাখবা। আচ্ছা, এরপর আসো বলাকা। বলাকা হচ্ছে গতিচেতনা বিষয়ক কাব্য বলেছিলাম, এবং তোমার বলাকা কাব্যে কবির অনুভূতি ব্যক্ত হতো আবেগের মধ্য দিয়ে। কিন্তু বলাকা কাব্যে সেই অর্থাৎ বলাকার আগে যে কাব্যগ্রন্থগুলো ছিল সেগুলো আবেগের মধ্য দিয়ে প্রকাশিত হতো, কিন্তু বলাকা কাব্যে সেই অনুভূতির প্রকাশ হচ্ছে বোধ ও বুদ্ধি, জ্ঞান ও অনুভবে। এবং বলাকা পর্বে পরিদৃষ্ট হয় জগতে কোনো কিছুই কি নয়, স্থির হয়ে নেই, সবকিছুই বন্ধন থেকে মুক্তির পানে ধাবমান, যার কারণে এটাকে বলা হচ্ছে তোমার গতি চেতনা বিষয়ক কাব্য। এগুলো কিন্তু তোমাদের প্রিলির জন্য ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসতে পারে নিচের কোনটি গতি চেতনা বিষয়ক কাব্য, নিচের কোনটি গদ্য কাব্য, বা সোনার তরীতে তোমার এখানে দার্শনিক ভাবনাটা কেমন ছিল, এরকম অনেক ধরনের প্রশ্ন প্রিলিতেও থাকতে পারে। এই ক্ষেত্রে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। তো এমন নিরবচ্ছিন্ন চলাতেই তার আনন্দে এই প্রবাহের গতি যেদিন রুদ্ধ হয়ে যাবে সেদিনই জড়ত্ব মৃত্যু এসে উপস্থিত হবে। রবীন্দ্রনাথ তাই বলেছেন, আমার বলাকার কবিতাগুলোতে সেই গতির কথাই বলা হয়েছে। যে এটা তো নর্মাল, তাই না? আমাদের জীবন বলো সবকিছুই সবকিছু একটা গতির মধ্য দিয়ে যাচ্ছে। এই গতির ছন্দেই বিশেষ সৌন্দর্য, গতি নিয়েই সৃষ্টি। এই চরাচর সেই সৃষ্টি বা গতির প্রবাহ, কি অপূর্ব ছন্দে সৃষ্টির প্রবাহ চলছে তা দেখলে বিস্মিত হতে হয়। কবিগুরু গতির উপাসক, কবি মনের সেই গতির সুরই সুস্পষ্ট হয়ে ফুটেছে বলাকা কাব্যে। বলাকার প্রতিটি কবিতায় কবি গতির জয়গান গেয়েছেন। তাহলে যেভাবেই আসুক না এটা কিন্তু পড়বে। কেন? কারণ এটা রিসেন্টলি আসছে, 44-এ আসছে পেশাগততে। হ্যাঁ,
তাহলে এটা অবশ্যই পড়তে হবে বলাকা নিয়ে। সর্বশেষ কাব্যের নাম কি? সর্বশেষ কাব্যের নাম হচ্ছে শেষ লেখা। এখানে কিন্তু সবগুলো তিনি নিজে লিখে যেতে পারেননি, এবং একদম যে শেষ যে কবিতা সেটা কিন্তু তিনি মানে এডিটও করতে পারেন নাই। 1941 সালে কবির মৃত্যুর পর এটি প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্তপর্ব, মানে একদম শেষের পর্বর যে কবিতাগুলো সেগুলোর মধ্যে তোমার একটা উল্লেখযোগ্য সৃষ্টি। এতে সর্বমোট 15টি কবিতা রয়েছে। এই কাব্যের কবিতাগুলোতে বিচিত্র বর্ণিল জীবনের অন্তিমে পৌঁছে কবির জীবন জিজ্ঞাসা, মৃত্যু চেতনা ছায়াপাত করেছেন। একদম যেহেতু শেষে এখানে কবির জীবন জিজ্ঞাসা, মৃত্যু চেতনা এখানে উঠে এসেছে। কাব্যগ্রন্থটির বেশিরভাগ কবিতায় কবি শয্যাশায়ী অবস্থায় লিখেছেন বলেছিলাম। সর্বশেষ দুটি কবিতা তার মুখ থেকে শুনে অন্যের দ্বারা লিপিবদ্ধ হয়েছে, এবং শেষ দুটি কবিতার প্রথমটি দুঃখের আধার রাত্রি বারে বারে, আর কবি পরে সংশোধন করে দিল সর্বশেষ রচনা তোমার সৃষ্টির পথ রেখেছে আকন্নি করি। এটা হচ্ছে তিনি আর সংশোধন করার সুযোগ পাননি। এমনকি এই গ্রন্থের নামকরণও রবীন্দ্রনাথ করে যেতে পারেননি, এই জন্য এটার নাম হচ্ছে কি শেষ লেখা। এটা হচ্ছে 23তম ক্লাস, ছিল অনেক আগে। তাহলে আমরা হচ্ছে কবিতা সম্পর্কিত যে আলোচনা সেটা মোটামুটি আমাদের শেষ। কাব্য সম্পর্কিত আলোচনা, হ্যাঁ, তোমরা তোমাদের যে গাইড বইগুলো আছে সেখান থেকে আরেকটু পড়ে নিবা, বিভিন্ন কাব্যের নাম অথবা কাব্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আরেকটু দেখে নিবে। আমরা চলে আসছি এখন নাটকে। বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করুন, এভাবে আসতে পারে, অথবা নির্দিষ্ট নামও আসতে পারে, কাব্যনাট্য সম্পর্কে আসতে পারে, রূপক বা সাংকেতিক নাটক সম্পর্কে আসতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভাবে আসতে পারে। যেমন গতবার বা তার আগের বার ধরো কাজী নজরুলের 3টা রচনার নাম দিয়েছে, লিখেছে এগুলো কি ধরনের রচনা। সেক্ষেত্রে এটা কি আসলে কাব্য নাকি উপন্যাস নাকি তোমার নাটক, এই বিষয়টা জানতে হবে। তাহলে এটা তোমার কাজী নজরুলের ক্ষেত্রে যেহেতু দিয়েছে, অনেক সময় হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও সেটা হতে পারে, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ বাংলা নাটকের শ্রেষ্ঠ রূপকার, এটা তো লিখবা। একই সাথে তিনি কি ধরনের নাটক লিখেছেন, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের ক্ষেত্রে অবদান জানতে চেয়েছেন, তাহলে তুমি নাটক কি কি ধরনের নাটক লিখেছে সেটা আগে উল্লেখ করতে হবে। কিরকম? গীতিনাট্য, কাব্যনাট্য, রূপক সাংকেতিক নাট্য, প্রহসন, সব ধরনের তোমার নাটকের ক্ষেত্রে ওনার বিচরণ আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ আধুনিক জীবনের সংশয় দ্বন্দ্বে পড়ে ভারতীয় সভ্যতার বিশিষ্ট মূল্যবোধ তথা আধ্যাত্ম বিশ্বাসের সার্থক রূপায়ণ ঘটিয়েছেন তার নাটকে। নাটকের শৈলী ও বিষয়বস্তু নিয়ে তিনি সারা জীবনেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন। ওনার নাটকের সম্পর্কে লিখবা, নাটকের বিষয়বস্তু সম্পর্কে লিখবে, এবং যেহেতু তোমার বাংলা নাটকে রবীন্দ্রনাথের অবদান বলেছে, তোমার কিছু কিছু নাটক উল্লেখ করে সেখানে মানে উনি কোন কোন কি কারণে সেগুলো বিশেষত্ব বা সেই নাটকগুলোর বিশেষত্বটা সেখানে উল্লেখ করতে হবে। যেমন নদীর পূজা নাটকে প্রথম অভিনয়ের সঙ্গে নাচ ও গানের প্রয়োগ ঘটান, তাহলে এটা মনে রাখবা। বিদেশি নাটকের প্রভাব থাকলেও তার নাটক তার গানের মতোই স্বকীয়তায় ভাস্বর। প্রভাব থাকলেও এগুলো একেবারে স্বকীয়তায় ভাস্বর ছিল, নিজের মতো করে তিনি লিখেছেন। তার প্রতিভা বিরল বহুমুখী, কারণ তার নাটক রচনায় উচ্চাঙ্গের সাফল্য অর্জনের সমান্তরালে তিনি যে শুধু নাটক রচনা করেছেন তা না, তিনি ছিলেন একাধারে নাট্য নির্দেশক, নাট্য সমালোচক, নাট্য অধিকর্তা, নাট্য প্রশিক্ষক এবং নাট্য অভিনেতা। তিনি নিজেও অসংখ্য নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি, রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছেন। পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি, যেমন আমরা বিসর্জন পড়েছিলাম, তাই না, ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সময়ের প্রয়োজনে রবীন্দ্রনাথ হয়ে ওঠেন আস্থার আশ্রয়। তাহলে আমরা এখানে কি দেখলাম, ওনার কি ধরনের নাটক লিখেছেন, নাটকের ক্ষেত্রে উনি হ্যাঁ কোন মানে কেমন ছিলেন, যেমন নাট্য নির্দেশক ছিলেন, শুধু যে রচনা করেছিলেন তা না, এই বিষয়গুলো তুলে ধরবে। নাটকের মধ্যে তিনি কি কি তুলে ধরেছেন, সমাজ, রাজনীতি, রাষ্ট্রনীতি সম্পর্কে ওনার যে মতামত প্রকাশ করেছেন, এই বিষয়গুলো হচ্ছে এখানে তুলে ধরতে হবে। নেক্সট, আচ্ছা, রূপক ও সাংকেতিক নাটক কি? অনেকে হচ্ছে প্রশ্ন করে যে আচ্ছা আমার আসলে আমি যেহেতু প্রিলির সাথে তোমাদের অ্যালাইন করে পড়িয়েছি, যার কারণে অনেক কিছু পড়ানো হয়নি। কিরকম তোমাদের বলি, তোমরা সর্বপ্রথম যখন পড়তে বসবা রিটেন, তার আগে উপন্যাস কাকে বলে, নাটক কাকে বলে, তোমার শুধু যে উপন্যাস নাটক কাকে বলে তা না, কত প্রকার, কি 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 ধরনের, এগুলো যখন পড়ে নিবা তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যেমন রূপক বা সাংকেতিক নাটক কি, অনেকে জিজ্ঞেস করে যে রূপক বা সাংকেতিক নাটক কি। হ্যাঁ, এখানে ধরো বিষয়টা হচ্ছে যেখানে একটা অন্তর্নিহিত একটা ভাবার্থ থাকে। আমরা অনেক বলে না ওই যে মাকে ঝিকে মেরে তোমার
হ্যাঁ, ঝিকে মেরে বউকে শিক্ষা দেয়, এরকম আর কি। তোমার যেই বিষয়টা এখানে উল্লেখ করা হবে তার অন্তরালে এটার ভাব থাকবে অন্য কিছু। যারা যেমন ধরো এখানে সহজ কথায় যে নাটকে ভাব প্রকাশের রূপক বা সংকেতের আশ্রয় গ্রহণ করা হয় সেটা হচ্ছে রূপক বা সাংকেতিক নাটক। তাহলে প্রত্যেক রূপক নাটকের মধ্যে একটা কথা বলবার থাকে এবং সেটা হচ্ছে সেটা রূপক বা সংকেতের মাধ্যমে সেটা বলে। তো এখানে আসো, এখানে রবীন্দ্রনাথের যে রূপক বা সাংকেতিক নাটক যেমন অচলায়তন, ডাকঘর, রক্তকরবী, এগুলো হচ্ছে রূপক বা সাংকেতিক নাটক। তো এখান থেকে প্রশ্ন আসছে হচ্ছে তোমার 41তমতে রবীন্দ্রনাথের 3টি রূপক বা সাংকেতিক নাটকের নাম লিখুন। তো এখানে শুধু নাম লিখতে বসছে, তাহলে খুবই সহজ। আবার রবীন্দ্রনাথের 4টি নাটকের নাম লিখুন, এটা আসছে 34-এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাব্য, নাটক সবকিছু থেকে প্রশ্ন থাকে। কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কোনো বিশেষ তত্ত্ব প্রকাশের উদ্দেশ্যে নাটককার যে রচনা করেন তাকে রূপক বা সাংকেতিক নাটক বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক হচ্ছে ডাকঘর, অচলায়তন, রক্তকরবী, কালের যাত্রা। এই কয়েকটা নাটক সম্পর্কে আমি কিন্তু প্রিলিত পড়েছি। খুব সামান্য সামান্য তোমার উদাহরণ দিতে পারো, বা খুব সামান্য করে তোমার যে প্রেক্ষাপটটা, যে বিষয়বস্তুটা, হ্যাঁ, বা কোন উপলক্ষে বা কি কারণে বা কোন বিষয় নিয়ে নাটকটা রচিত হয়েছে সেটা একটু উল্লেখ করে দিতে পারো। 2-একটা চরিত্রের নাম উল্লেখ করতে পারো। যে যদি 6 নম্বরের প্রশ্ন থাকে, বড় প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই একটু একটু করে বিস্তারিত লিখতে হবে, কয়েক লাইন করে। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিকতা সম্পর্কিত নাটক হচ্ছে ডাকঘর। ঘরে বন্দি বালক অমলের ক্ষয়, অবসন্নতা, মৃত্যুর ঘটনাই হচ্ছে নাটকের আলোচ্য বিষয়। ওদিন পড়েছিলাম আমরা। এতে প্রতীকী ব্যঞ্জনায় মুক্তির কথা এসেছে। বিশ্বাত্মার সঙ্গে জীবাত্মার যুক্ত হওয়ার পরম যে আকাঙ্ক্ষা, এই তত্ত্বটাই হচ্ছে এই নাটকের বিষয়বস্তু। অচলায়তন নিয়েও প্রিলিতে আমরা বলেছিলাম, রক্তকরবী সম্পর্কেও বলেছি। তাহলে এই নাটকগুলো তোমরা বিষয়বস্তু, তারপর হচ্ছে চরিত্রগুলো দেখে নিবে। এখানে রূপক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো। তাহলে নাটকের ক্ষেত্রে আমরা কয়েকটা নাটক সম্পর্কে খুব ভালো করে পড়ে রাখবো। সেক্ষেত্রে রূপক সাংকেতিক নাটক যেহেতু আগে আসছে, এগুলো সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে রাখবো। এখন আসো, কাব্যনাট্যের নাম উল্লেখ করো। 3টি কাব্যনাট্য। তাহলে 3টি কাব্যনাট্য, এখানে প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, আর হচ্ছে বিসর্জন। অনেক সময় একটাও থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে যে কোনো একটা সম্পর্কে খুব ভালো করে তোমার উল্লেখ করতে হবে। রক্তকরবী নাটক সম্পর্কে সংক্ষেপে লিখুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাটকগুলোর থেকে তোমার যে কোনো একটা নাটক সম্পর্কে আসতে পারে, অথবা 3টা নাটকের নাম চাইতে পারে, হ্যাঁ, অথবা কাব্য নাটক থেকে, তোমার কাব্যনাট্য থেকে আসতে পারে, রূপক সাংকেতিক নাটক থেকে আসতে পারে। তাহলে এইখানে যে নাটকগুলো সম্পর্কে দেয়া আছে স্লাইডে বা তোমাদের বইতে, আগে যেগুলো আসছে নতুন করে পড়ার দরকার নাই, আগে যেগুলো আসছে সেগুলো ভালো করে পড়ে রাখবা। আচ্ছা, রবীন্দ্রনাথের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো কি কি, এখানে আসো, এখানে খেয়াল করো। তো ছোট গল্পের ছোট গল্প সংকলন হচ্ছে গল্পগুচ্ছ। গল্পগুচ্ছ তার অমর কীর্তি। এখানে কাহিনী বিন্যাসের মৌলিকতা ছাড়াও তার ছোট গল্পের মধ্যে সাধারণ উপভোগ্য ঘটনার অন্তরালে একটি নিগুড় জীবনবোধের পরিচয় পাওয়া যায়। বাঙালির তুচ্ছ অকিঞ্চিতকর জীবনেও যে রহস্য আছে, বিস্ময় আছে, রোমাঞ্চ আছে, রবীন্দ্রনাথই তা প্রথম আবিষ্কার করেন। তোমরা ওনার ছোট গল্পগুলো পড়লে বুঝবা, মানে খুব ছোট ছোট ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো তিনি এমন ভাবে উপস্থাপন করেছেন, মানে তোমার অবাক লাগবে যে এই বিষয়গুলো তো হয়তো এভাবে কেউ ভাবে না, বা এভাবে আমরা চিন্তা করি না, কিন্তু আসলে তো তোমার মনোজগতে এভাবেই ঘটছে বা এভাবেই মানুষ চিন্তা করছে। ঠিক একইভাবে তোমার ছোট গল্পগুলো, আমি জানি না কারো পড়া আছে কিনা, খুবই প্রিয়। উপন্যাস অত ভালো লাগে না, গল্প খুবই ভালো লাগে। তো এখানে দেখো, অতিপ্রাকৃত বাঙালির তুচ্ছ অকিঞ্চিতকর জীবনেও যে রহস্য আছে, বিস্ময় আছে, রোমাঞ্চ আছে, সেটা রবীন্দ্রনাথই প্রথম আবিষ্কার করেন এবং তিনি তার ছোট গল্পে তুলে ধরেন। অতি প্রাকৃতকে অবলম্বন করে যে আবহ সৃষ্টির নৈপুণ্য রবীন্দ্রনাথ নিশীথে, ক্ষুদিত পাষাণ, মণিহারা, কঙ্কাল গল্পে দেখিয়েছিলেন, তার তুলনা বাংলা সাহিত্যে আর নেই। যেগুলো অতি প্রাকৃত গল্প, যেগুলোর কথা বলেছিলাম, এগুলো আবার নাটকও আছে, তোমরা দেখেছো কিনা জানি না, আমি ছোটবেলায় অনেকগুলো দেখছিলাম। তো তার তুলনা বাংলা সাহিত্যে আর নেই। নিতান্ত সাধারণ এবং সামান্য জীবন গল্পের উপজীব্য হয়েছিল, যেমন এক রাত্রি, হ্যাঁ, সুরবালা, তারপর হচ্ছে তোমার যে মাস্টার ছিল, পোস্ট মাস্টার, তারপর হচ্ছে মাস্টার মশাই, দিদি, বিচারক, শাস্তি। শাস্তিতে আমরা দেখতে পাচ্ছি কি, তোমার 2 ভাই মিলে ঝগড়া করে তোমার একজন ভাবিকে তোমার মেরে ফেলে, কিন্তু সেটা ভাইকে বাঁচানোর জন্য দায় দেওয়া হয় তার স্ত্রীকে, এবং স্ত্রী এটাতে এত কষ্ট পায়, শেষ পর্যন্ত সে স্বীকার করে যে হ্যাঁ আমি মেরেছি। সে কোনোভাবেই তখন আর তার ভাইয়ের কথা বলে না। রবীন্দ্রনাথের ছোট গল্পে আমরা যে পৃথিবীকে দেখি, মানব মনের অন্তগুরু রহস্য নিয়ে সে পৃথিবী, আশা ও আশ্বাসে,
আনন্দ বেদনায় চৈতন্য ও সম্মোহনে চিরকালের জন্য দীপ্তমান। তাহলে আমরা এখানে রবীন্দ্রনাথের ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো যখন জানতে চাইবে, আমরা তার বিভিন্নভাবে অতিপ্রাকৃত, তারপর হচ্ছে তোমার প্রেমের গল্পগুলো, এই গল্পগুলোর নাম উল্লেখ করবা, এই গল্পগুলোর বিষয়বস্তুগুলো আমাদের উল্লেখ করবা, বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। এটা 28তমতে আসছে। এটা যেটা বলেছিলাম, মানে ছোট গল্প একটা একটা সম্পর্কে আসবে না, যেহেতু অসংখ্য ছোট গল্প, তোমার সার্বিকভাবে আসবে, যে ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের নারী চরিত্র, হ্যাঁ, এভাবে আসতে পারে, অথবা প্রকৃতি সম্পর্কে, অথবা তোমার বৈশিষ্ট্য সম্পর্কে, এভাবে থাকতে পারে। আচ্ছা, এইটা বৈশিষ্ট্যগুলো আর না পড়ি, যেহেতু আগেই পড়েছিলাম, আগের স্লাইডে ছিল, এটা আরেকটা জাস্ট অন্যভাবে লেখা, দেখে নিবা। 3টি ছোট গল্পের নাম লিখুন। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে 3টা তোমার পড়া আছে, 3টা না, যারা পড়েছে তারা সবই পড়েছে, যারা পড়ে নাই তারা হয়তো একটাও পড়ে নাই। তো যেগুলো তোমার পড়া আছে, বিশেষ করে স্কুলে পাঠ্য ছিল, কলেজে পাঠ্য ছিল, সেগুলো সম্পর্কে যদি তুমি লিখো তাহলে তুমি ভালো লিখতে পারবা। তাহলে 3টা ছোট গল্প, হৈমন্তী এটা পাঠ্য ছিল, শাস্তি, আর হচ্ছে দেনা পাওনা। তো হৈমন্তী গল্পে সাধুরীতিতে এবং উত্তম পুরুষের বর্ণনায় লেখা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অপু হচ্ছে গল্পের আদ্যপান্ত বর্ণনা করে, হৈমন্তী হচ্ছে তার স্ত্রী ছিল, কেন্দ্রীয় চরিত্র ছিল, এবং যৌতুক প্রথার শিকার হয়ে সে কিন্তু তোমার মারা গিয়েছিল। শাস্তি গল্পে বউ হচ্ছে চন্দরা, যেটা একটু আগে তোমার কাহিনী বললাম, যে ছিদাম আর দুঃখীরাম 2 ভাই, একজন হচ্ছে স্ত্রীকে হত্যা করে, আর সে দায়টা দিয়ে দেয় সে তার স্ত্রীর উপরে। দেনা পাওনা গল্পে তোমার জমিদার রায় বাহাদুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে অনেক টাকা ও পণ স্বীকার করে নিরুপমার বাবা। এগুলো যেহেতু কাহিনী জানো, তাহলে এগুলো হচ্ছে ছোট গল্পের নামের সাথে অল্প অল্প কাহিনী জুড়ে দিবা। এটা 33তমতে আসছে। আচ্ছা, এবার খেয়াল করে, এটা কিন্তু 44তমতে আসছে। যেগুলো তোমার 35-এর পরে আসছে, যেগুলো 35-এর পরে আসছে, সেগুলো অবশ্যই টিএম করে ফেলবা, একদম ভালো করে কি ঠাড়া মুখস্থ করে ফেলবা, ভালো করে পড়ে ফেলবা 35-এর পরে যেগুলো আসছে। তাহলে রবীন্দ্রনাথ মোট 12 বার বিশ্ব ভ্রমণে বের হয়েছিলেন, 30-টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। তার বিদেশ ভ্রমণ শুরু হয়ে 1878 সালে প্যারিস হয়ে লন্ডন গমনের মাধ্যমে। সর্বশেষ সিংহল ভ্রমণ করেন। তার রচিত ভ্রমণ সাহিত্যগুলো দেখো: ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রী, আর হচ্ছে রাশিয়ার চিঠি। এই এই তোমার ভ্রমণ কাহিনীগুলোতে কি কি উঠেছে সেগুলো লাগবে। আর যদি 3টি গ্রন্থের নাম লেখেন 3 নম্বরের হয়, তাহলে তো আর তেমন বেশি কিছু লাগছে না। এখন আসো, ছোট গল্পে নারী ব্যক্তিত্ব শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন। তাহলে আমরা তোমরা যে যে গল্পগুলো পড়া থাকবে, সেগুলোর মধ্যে যাদের নাম তোমার জানা থাকবে, সেগুলো নিয়ে তুমি লিখতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি নারীদের কঠিন জীবনের রূঢ় সত্যকে ছোট গল্পে তিনি খুব ভালোভাবে তুলে ধরেছিলেন। যেমন তোমার পণ প্রথা, হ্যাঁ, দেনা পাওনায় পণ প্রথার আবর্তে বলি হওয়া নিরুপমার বিবাহিত জীবনের যে দুঃসহ অভিজ্ঞতা, সেটা তুলে ধরেছেন। পোস্টমাস্টার গল্পে তোমার রতনের বিপন্ন সামাজিক অবস্থা, হ্যাঁ, পোস্টমাস্টার যখন বদলি হয়ে যায়, সে এটা আর সহ্য করতে পারছিল না, আমরা যেটা দেখি, হ্যাঁ, সামাজিক অবস্থা, তার স্বপ্ন আর আশা আকাঙ্ক্ষার প্রতিকূল ছিল, এবং পোস্টমাস্টার কিন্তু তাকে নিয়েও যেতে পারছিল না। সুভা গল্পে সে কিন্তু কথা বলতে পারে না, হ্যাঁ, আমরা এক পর্যায়ে আমরা প্রথম দিকে যেটা দেখতে পাই যে সুভা যে কথা বলতে পারে না, আমাদের সামাজিক ভাবে অনেকে কিন্তু মনে করে যে এটা মায়ের হচ্ছে কলঙ্ক, তাই না? এই যে সুভা কথা বলতে পারে না, আবার সুভা কথা বলতে পারে না দেখে তার বিয়ে হচ্ছিল না, পরবর্তীতে তার বাবা তাদেরকে নিয়ে চলে যায়। হ্যাঁ, তো এখানে এই যে মানসিক ভারসাম্যের নির্বাক মেয়েটিকে বিয়ে দিতে দরিদ্র পিতার অনেক কাঠখড় পোড়াতে হয়। তারপর শাস্তি গল্পে 2 নারীর একজন খুন হয়, অন্যজন মিথ্যা অপবাদের বোঝা ঘাড়ে নিয়ে তোমার খুনের আসামি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ হচ্ছে সনাতন ধর্ম ছিল। আধুনিক চেতনা সম্পন্ন নারীর সংখ্যা হাতে গোনার মতো। তবে নারী চরিত্রের অধিকাংশ হচ্ছে মনস্তত্ত্ব এবং দর্শনগত দিক দিয়ে অনন্য এবং বৈচিত্র্যময় উপস্থাপনায় ভাস্বর। ওনাদের তোমার রবীন্দ্রনাথ নারীত্বের সম্মানকে কখনোই ধুলায় লুণ্ঠিত হতে দেন, অত্যন্ত সচেতন এবং সুনিপুণভাবে সেটা রক্ষা করতে সচেষ্ট ছিলেন। নারীকে তিনি সর্বপ্রথমে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাই তার চেতনায় ধরা পড়েছে নারী মুক্তি মানে মানব মুক্তি। তাহলে তোমার যেই যে গল্প তোমার পঠিত আছে, যেগুলো যেগুলো জানো, সেগুলো নারীকে নিয়ে তুমি এই অনুচ্ছেদটা লিখবে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানগুলো সম্পর্কে ধারণা দিন। এটা আসছে 43তমতে। এটা অলরেডি প্রিলিতে আমি পড়িয়েছি। কারণ হচ্ছে তোমার রিটেনে যেহেতু আসছে, দেখা যাবে এখানে প্রিলি থেকে প্রশ্নও থাকতে পারে যে কোন জায়গায় গিয়েছিলেন বা কোন জায়গায় যাননি, এরকম একটা দুটো অদ্ভুত প্রশ্ন থাকে অনেক সময়। তো দক্ষিণদিঘি, শিলাইদহ, শাহজাদপুর আর হচ্ছে প্রতিশর, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? উপন্যাস। রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? অনেক বেশি আসতো আগে, শেষের কবিতা থেকে সবসময় প্রশ্ন থাকতো, এখন আসে না, এখন তেমন আসেই না।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে শেষের কবিতা। অনেকে মনে করে যেহেতু কবিতা আছে এটা একটা কাব্যগ্রন্থ, তো তিনি উপন্যাস হলো এর নাম দিয়েছেন হচ্ছে শেষের কবিতা। এই উপন্যাসে রবীন্দ্রনাথ 16টি কবিতা এবং 394টি কাব্যচরণ ব্যবহার করেছেন। এতে ব্যবহৃত কাব্যচরণ একটি কাব্যগ্রন্থ রচনার জন্য যথেষ্ট। মানে একটা উপন্যাসে তিনি যতগুলো পংক্তি উল্লেখ করেছেন, যতগুলো কাব্যচরণ রচনা করেছেন, এটা একটা কাব্যগ্রন্থ রচনা করার জন্য যথেষ্ট। তো এটা সম্পর্কে লিখতে হবে তোমার শেষের কবিতা। যেহেতু এখানে ছোট যদি প্রশ্ন আসে তাহলে এটা হচ্ছে উপন্যাস, এখানে অনেকগুলো তোমার কবিতার চরণ আছে, হ্যাঁ, এই বিষয়গুলো তুলতে পারো। তারপরে এখানে মূল চরিত্র কে ছিল সে বিষয়গুলো তুলে ধরতে পারো, তোমার লাবণ্য, তারপর হচ্ছে তোমার কেতকী। তো গদ্য ও ছন্দময়তার বেকুল বিন্যাস থাকতে পারে তা রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বভাবজাত কবি শক্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন এই উপন্যাসে। এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত ভাষা, বিষয়বস্তু, ঘটনা পরম্পরাতে মধুরতা, অস্থিসন্ধি এবং সংলাপ সবকিছুর মধ্যে রয়েছে কাব্যময়তা, এবং এজন্য এটাকে অনেকে মানে উপন্যাস বলে না, এবং তা কিন্তু এটা হচ্ছে কি, এটা অনেকে মানে বলে থাকেন যে কাব্যগ্রন্থের মতো, কিন্তু এটা কি একটা কাব্যগ্রন্থ নয়, অনেক এটা হচ্ছে তোমার উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতিধর্মী উপন্যাসের পরিচয় দাও। তাহলে এখানে অবশ্যই কোনটা আসবে, শেষের কবিতা সম্পর্কে লিখতে হবে। তাহলে শেষের কবিতা সম্পর্কে, তাহলে আমরা উপন্যাসের মধ্যে সর্বপ্রথম যেটা জানলাম সেটা হচ্ছে শেষের কবিতা। এরপর আসো ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস হচ্ছে বউ ঠাকুরের নিরহাট। এটা হচ্ছে যশোরের রাজা প্রতাপাদিত্য এবং বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদকে উপজীব্য করে উপন্যাসটি রচিত হয়, এবং এটি হচ্ছে সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছিলেন। চোখের বালি উপন্যাসের উপজীব্য, এটা সবার মোটামুটি যারা পড়েছ তাদের জানা থাকার কথা। মূল বিষয় হচ্ছে তোমার যে বিধবাদের যে জীবন, হ্যাঁ, সেটাই এখানে উঠে এসেছে, এবং সমসাময়িক যে সামাজিক সমস্যাগুলো। তো চোখের বালির মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ এবং যুগ যুগান্তর্গত সংস্কারের সঙ্গে ব্যক্তি জীবনের বিরোধ। কাহিনীতে দেখা যায় নায়িকা বিনোদিনীর মহেন্দ্রের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মহেন্দ্র রাজি ছিল না, যার কারণে অন্যত্র বিয়ে হয় এবং সে বিধবা হয়ে যায় বিনোদিনী। এর মধ্যে মহেন্দ্রের হচ্ছে বিয়ে হয়ে যায়, কিন্তু ঘটনাচক্রে বিনোদিনী যখন তোমার আবার মহেন্দ্রের বাড়িতে আসে তখন মহেন্দ্র তাকে দেখে খুব মুগ্ধ হয়ে যায়, এবং এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলতে থাকে। এই বিষয়গুলো হচ্ছে তুলে ধরবা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনৈতিক উপন্যাসের পরিচয় দিন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নগুলো তোমার শেষের কবিতা থেকে আসলো, তারপরে আসলো তোমার কাব্যধর্মী যদি আসে সেক্ষেত্রে শেষের কবিতাই হবে, আর যদি তোমার ঐতিহাসিক আসতে পারে, অথবা তোমার চোখের বালি নির্দিষ্ট করেও থাকতে পারে, অথবা তোমার রাজনৈতিক উপন্যাস হিসেবেও আসতে পারে। এখানে আমরা ঘরে বাহিরের কথা উল্লেখ করেছি। ঘরে বাইরে রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস, স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এটা রচিত, আর মূল চরিত্র হচ্ছে নিখিলেশ, বিমলা, সন্দীপ। এগুলো আমরা প্রিলিত পড়েছি। চলে আসছি প্রবন্ধ। প্রবন্ধ সাহিত্য, রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্য থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রথমে আসো প্রবন্ধের বিষয় সম্পর্কে লিখন। আমরা ছোট গল্পের মধ্যে যেমন দেখেছি যে ওনার ছোট গল্পের বৈশিষ্ট্য জানতে চেয়েছে, ঠিক তেমনি প্রবন্ধের বিষয়গুলো অর্থাৎ সার্বিকভাবে প্রশ্ন আসতে পারে। নির্দিষ্ট কোনো প্রবন্ধ সম্পর্কে জানতে না চেয়ে সার্বিকভাবে থাকতে পারে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। এইসব প্রবন্ধে তিনি সমাজ, রাষ্ট্রনীতি, সাহিত্য তত্ত্ব, ইতিহাস, ভাষা তত্ত্ব, ছন্দ, সঙ্গীত ইত্যাদি নানা বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করেছেন। তাহলে ওনার তার সমাজ চিন্তামূলক প্রবন্ধগুলো, কোন চিন্তাটা কোন প্রবন্ধে উঠে এসেছে, এই বিষয়গুলো লিখতে হবে। কিরকম? যেমন সমাজ চিন্তামূলক প্রবন্ধগুলো সংকলিত হয়েছে সমাজ সংকলনে, রাজনীতি বিষয়গুলো সেগুলো হচ্ছে কালান্তর, ইতিহাস সংক্রান্ত প্রবন্ধগুলো হচ্ছে ভারতবর্ষ ইতিহাস ইত্যাদি গ্রন্থে, সাহিত্যের পথে এবং সাহিত্যের স্বরূপ, এগুলোতে দেখলেই বোঝা যাচ্ছে, নামটা পড়লেই বোঝা যাচ্ছে এখানে হচ্ছে তোমার বিভিন্ন সাহিত্য তত্ত্ব আলোচিত হয়েছে। তাহলে আবার দেখতে পাচ্ছি যে ধ্রুপদী ভারতীয় সাহিত্য এবং আধুনিক সাহিত্যের সমালোচনা করেছেন হচ্ছে প্রাচীন সাহিত্য এবং আধুনিক সাহিত্য গ্রন্থ দুটিতে। তাহলে এখানে মেইনলি তোমার যেটা করতে হবে, তোমার প্রবন্ধগুলোর নাম জানতে হবে, এবং কোন প্রবন্ধে কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা সার্বিকভাবে জেনে রাখতে হবে। কালান্তর হচ্ছে রাজনৈতিক প্রবন্ধ সংকলন। এখানে টোটাল 32টা প্রবন্ধ আছে, এবং এখানে সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রীয় নীতি, শিক্ষা, হিন্দু মুসলমানের যে সংকট, এই বিষয়গুলো উঠে এসেছে। এখানে তোমার উপমহাদেশে হিন্দু মুসলমানের সমস্যা সমূহ চিহ্নিতকরণ, ইংরেজ বনাম ভারতবর্ষ এবং সমকালীন দেশীয় সমস্যা সমূহের মূল উদ্ঘাটন এবং এর সমাধানের সুস্পষ্ট পথ নির্দেশে রবীন্দ্রনাথের কালান্তরের মূল উদ্দেশ্য। তোমরা সবগুলো সম্পর্কে একটু 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 করে জেনে রাখবা।
একদম যে তোমার মানে 10টাতে 10টা সবাই পারে এমন না, কিন্তু অল্প যদি ধারণাও থাকে তাও একটু লিখতে পারবা। বিচিত্র প্রবন্ধ মেনলি হচ্ছে তুমি সবগুলো থেকেই প্রথম স্লাইডটা একটু ভালো করে পড়বা। এটা যে প্রবন্ধের বিষয়গুলো সম্পর্কে যাদের প্রবন্ধ পড়া আছে কিছু কিছু তাদের তো ভালো, তারা লিখতে পারবা। যাদের প্রবন্ধ সম্পর্কে ধারণা নাই তারা এই প্রবন্ধের বিষয়গুলো জেনে রাখবা ভালো করে, আর বাকিগুলো জাস্ট রিডিং পড়বা, তাহলে কিছুটা মনে থাকবে। যেমন সভ্যতার সংকট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে বিভিন্ন সময় আসে। তো সভ্যতার সংকট এই প্রবন্ধে তিনি সভ্যতার সৃষ্ট সংকট সম্পর্কে নিজেদের উপলব্ধি, চিন্তা, অভিমত এগুলো তিনি ব্যক্ত করেছেন। এবং রবীন্দ্রনাথ প্রথম দিকে সভ্যতার জনক হিসেবে ইংরেজদেরকে সম্মানের আসন দিয়েছেন, কিন্তু জীবনের শেষ পর্বে এসে ইংরেজ সভ্যতার প্রতি ওনার বিশ্বাস ভেঙে যায়। এই বিষয়গুলো উল্লেখ করবে। চলে আসছি গল্প। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পের মূল বক্তব্য। এই গল্পটা যাদের পড়া আছে তারা তো পারবা, আর যাদের পড়া নাই তাদের মনে রাখো এখানে প্রধান দুইটা চরিত্র, একটা হচ্ছে রহমত এবং মিনি। রহমত হচ্ছে মূলত একজন কাবুলিওয়ালা, যিনি আফগান থেকে এসে বিভিন্ন ফল বিক্রেতা, ওই যে তোমার একটা বিশাল বড় একটা বোঝা থাকে সেখানে ওনার ফল, ছোট ছোট খাবার, হ্যাঁ। আর মিনি হচ্ছে ছোট এক বাঙালির মেয়ে। তো রহমত হচ্ছে আফগানের কাবুল এলাকা থেকে ভাগ্যান্বেষণে বাংলায় আসে, কাবুলে তার স্ত্রী আর ছোট্ট একটা মেয়েকে রেখে আসে। ওই মেয়েটা হচ্ছে ওনার মিনির মতো একেবারে, তাই মিনিকে সে মেয়ের মতোই আদর করে। তো রহমতের যে থলেটা ছিল সেখানে মিনির জন্য বিভিন্ন খাবার থাকতো, বাদাম, কিশমিশ, আখরোট, হ্যাঁ। আর এই কারণেই সবসময় মিনির সাথে তার কথা হতো, দেখা হতো। তো যখন তোমার রহমত মারামারি করে জেলে যায় তখন হচ্ছে জেল থেকে অনেক দিন পরে আসে, সে মিনির খোঁজে আসে। কেন? সে তো জানে যে তা মিনি হচ্ছে সেই আগের মতো ছোট মেয়ে, হ্যাঁ, তার মেয়ের সমান। সেই কিন্তু মানে ওই জগতেই ওই সময়েই সে আটকে ছিল, যেহেতু সে অনেকদিন দেখে নাই, অনেক বছর দেখে নাই। কিন্তু যেদিন সে আসে সে দেখে যে সেদিন হচ্ছে মিনির বিয়ে। খুবই দুঃখজনক ভাবে সে দেখে যে মিনি বড় হয়ে গেছে, হ্যাঁ। এবং তোমার সবার আপত্তি ছিল, কিন্তু সে আপত্তি সত্ত্বেও তোমার বধূ সাজে হচ্ছে মিনি রহমতের সামনে এসে হাজির হয়। রহমত খুব অবাক হয়ে তখন মিনির দিকে তাকিয়ে থাকে। খুব সুন্দর একটা গল্প। তো এটাই হচ্ছে তোমার কাবুলিওয়ালা গল্পের মূল বক্তব্য। যারা পড়ো নাই তাদের জন্য মূলত, আর যারা পড়েছ অনেকবার হয়তো পড়া হয়েছে। ছুটি গল্প সম্পর্কে তো জানার কথা। ছুটি গল্প আমাদের অনেকের পাঠ্য ছিল স্কুলে। এটার মূল চরিত্র হচ্ছে ফটিক, যে হচ্ছে তোমার গ্রাম্য একটা দুরন্ত বালক, যার জ্বালায় তার মা অতিষ্ঠ ছিল, এবং একটা সময় হচ্ছে তোমার সুন্দর একটা ভবিষ্যতের জন্য সে তাকে কলকাতা নিয়ে যায় তার মামা। কিন্তু তার মামি তাকে ভালোভাবে গ্রহণ করে না, এবং মামা তো ভাই বোনরা তার সাথে মিশে না, এড়িয়ে চলে। এবং সে বাড়ি আসার জন্য খুব অতিষ্ঠ হয়ে যায়, এবং এক পর্যায়ে হচ্ছে সে মানে মায়ের কোলে মাথা রেখে বলে, মা আমার এখন ছুটি হচ্ছে, আমি এখন বাড়ি যাচ্ছি, হ্যাঁ। তো এখানে দেখো মনের মৃত্যু থেকে মানুষের কিন্তু কি দৈহিক মৃত্যুও ঘটতে পারে। মানুষের মনের স্বাধীনতাই হচ্ছে আসল। সে তার মামাতো ভাইয়ের কাছে, মামার বাড়িতে গিয়েছে ভালো একটা জীবনের জন্য, পড়াশোনা করার জন্য, কিন্তু সেখানে তার মনের মৃত্যুটা ঘটে গিয়েছে, হ্যাঁ। এই মনের মৃত্যু অনেক সময় দৈহিক মৃত্যু ঘটাতে পারে। এই জাস্ট মূল বক্তব্য, এগুলো সহজ, এগুলো জাস্ট রিডিং পড়ে নিবা। আচ্ছা, এরপর হচ্ছে ছিন্নপত্রের চিঠিগুলো রবীন্দ্রনাথ কাদের উদ্দেশ্য লিখেছিলেন। এটা কোন একবার আসছিল, অথবা প্রিলিত প্রশ্নটা ছিল। এই প্রশ্নটা আমরা কিন্তু প্রিলিতেও পড়েছি। আমরা এখানে দেখতে পেয়েছি এখানে তোমার প্রায় 153টা পত্র ছিল, এবং 153টার মধ্যে তোমার 8টা পত্র হচ্ছে শ্রীশচন্দ্র মজুমদারকে লিখেছে, আর বাকি 145টা তোমার ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। 1887 থেকে 1895 সালের মধ্যে লিখিত চিঠিগুলো সবগুলো নয়, ইন্দিরা দেবী দুটো খাতায় স্বহস্তে লিখে কবিকে উপহার দিয়েছিলেন। এই খাতা দুটি অবলম্বনে ছিন্নপত্র প্রকাশিত হয়। আমাদের রবীন্দ্রনাথের আলোচনা মোটামুটি শেষ। আমরা এখান থেকে যেটা দেখলাম, তোমার কাব্যগুলো সম্পর্কে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় আসছে সেগুলো নিয়ে ধারণা রাখতে হবে। গল্প সম্পর্কে প্রত্যেকটা গল্প নিয়ে আলাদা ধারণা রাখতে হবে না, সার্বিকভাবে ধারণা রাখতে হবে। একইভাবে প্রবন্ধ এবং তোমার উপন্যাসের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ধারণা রাখলে খুব ভালো। প্রথমে আসে নজরুলের পরিচয়। রবীন্দ্রনাথের যেমন পরিচয় ঠিক তেমনি এখানে নজরুলের পরিচয়, তবে এরকম এখন কম আসে, এগুলো আগে আসতো। যে নজরুলের জন্মসাল মৃত্যুসাল লিখুন, হ্যাঁ। তো জন্মসাল 1899 সালের 24 মে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আর পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমদ, মাতার নাম জাহেদা খাতুন।
তো যেহেতু ওনার আগে আরো 4 ভাই মারা গিয়েছে, এজন্য নাম রাখা হয়েছিল দুখু মিয়া। আর মারা গিয়েছেন 1976 সালের 29 আগস্ট। সংক্ষেপে কবি কাজী নজরুল ইসলামের কবিতার বৈশিষ্ট্যগুলো লিখুন, একটু খেয়াল করো। ওনার কবিতাতে কি ছিল? বিদ্রোহ ছিল, প্রেম ছিল, ঐতিহ্য চেতনা ছিল, প্রকৃতি চেতনা ছিল। মূল বিষয় ছিল কি? মূল বিষয় হচ্ছে উনি সাময়িক বিষয়, এখন এটা মনে হয়েছে, যখন যেটা মনে হচ্ছে তিনি তখনই সেটা নিয়ে তিনি কবিতা লিখেছেন। একই সাথে বিদ্রোহ ছিল, আবার একই সাথে প্রেম ছিল, ঐতিহ্য চেতনা ছিল, প্রকৃতি চেতনা ছিল। এবং আমরা দেখতে পাই যে তোমার অগ্নিবীণা বিশেরবাসী কাব্যগ্রন্থে বিদ্রোহের চূড়ান্ত রূপটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার ধর্মীয় বিষয়বস্তুও ছিল ওনার কবিতার মধ্যে, সাম্যবাদিতা ছিল। মানে এই বিষয়গুলো অবশ্যই তুলে দেখবো, সেটা কবিতার নামগুলো তুলে ধরে লিখতে হবে যে এই কাব্যগ্রন্থে এই বিষয়টা উঠে এসেছে, এই কাব্যগ্রন্থে এই বিষয়টা উঠে এসেছে, যেহেতু বৈশিষ্ট্য জানতে চেয়েছে। কিরকম? যেমন অগ্নিবীণা বিশেরবাসী এই কাব্যগ্রন্থ হচ্ছে বিদ্রোহের চূড়ান্ত রূপ। আমরা জানি নজরুলের বিদ্রোহী চেতনার সাথে প্রেম চেতনা যৌথভাবে প্রকাশিত। তার কবিতায় বিদ্রোহ প্রেম চেতনার সঙ্গে প্রায়ই ঐতিহ্য চেতনার সমন্বয় ঘটেছে। মুসলিম ঐতিহ্যের পাশাপাশি অমুসলিম ঐতিহ্যেরও প্রকাশ পেয়েছে। তার কামাল পাশা, শাতিল আরব, আনোয়ারা, কোরবানি এই কবিতাগুলোতে মুসলিম ঐতিহ্যের রূপায়ণের মাধ্যমে মুসলিম পুনর্জাগরণ কামনা করেছেন। আবার রক্তাম্বর ধারিণী মা কবিতায় দুর্গা দেবীর চণ্ডী মূর্তিকে চিত্রিত করেছেন বিদ্রোহকে বাস্তবে রূপ দেবার জন্য। তারপর আসো নজরুল কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলো কি? প্রধান বৈশিষ্ট্য, এখানে আমি যেটা বলেছিলাম যে ওনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাময়িকতা, সাময়িক ঘটনা, জীবন অথবা কোনো সাময়িক আবেগকে অবলম্বন করে তিনি প্রচুর কবিতা লিখেছেন, যেটা অন্য কবিরা খুব কম লিখেছেন। হ্যাঁ, প্রেমের কবিতা যখন লিখেন তখনও সেটাতে সাময়িকতা বিদ্যমান ছিল। তারপরে রবীন্দ্রনাথকে তিনি অনুসরণ ছাড়াই বাংলা কবিতাতে বলা যায় একটা মানে নতুন পথ অবলম্বন করেছিলেন, নতুন পথে হেঁটেছিলেন। কুলি মজুর থেকে শুরু করে সবার কথা তার কাব্যে তিনি বলেছিলেন, এবং তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকেছিলেন। যার কারণে এখনো একটা প্রশ্ন আসে যে ওনার কবিতা এখনো প্রাসঙ্গিক কিনা, এখনো পড়া যাবে কিনা। অবশ্যই পড়তে হবে। আমরা এখনো দেখি যে অনেকে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠতে পারে নাই। তো এই সচেতনতার কারণে তার কবিতা বহুমাত্রিক হয়েছে। নজরুল মানুষের জয়গান গেয়েছেন, সবার উপরে মানুষকে স্থান দিয়েছেন, এবং এখানেই কবি নজরুলের সার্থকতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওনার মানে কবিতার যে প্রধান বৈশিষ্ট্য, এখানে কাব্যগুলোর নাম উল্লেখ করে করে কোন কবিতায় কি ধরনের বৈশিষ্ট্য সে বিষয়গুলো তুলে ধরতে হবে। নজরুলের কবিতায় সাম্যবাদ এবং মানব প্রেমের স্বরূপ নিরূপণ করুন। তাহলে সাম্যবাদের কথা যেহেতু আসছে, অবশ্যই সাম্যবাদী কাব্যের কথা তুলে ধরতে হবে, এবং সাম্যবাদী কাব্য থেকে কিছু তোমার কবিতা থেকে কিছু লাইন এখানে তুলে ধরবা। আর হচ্ছে মানব প্রেম, তাহলে সাম্যবাদিতার কথা যেহেতু বলছে, অবশ্যই সেখানে কি আছে? অবশ্যই মানুষের কথা আছে, মানবতাবাদের কথা আছে। তাহলে মানুষ কবিতায় তিনি কি বলেছিলেন? যে গাহি সাম্যের গান মানুষের চাইতে তোমার, আচ্ছা মানুষ কবিতায় দেখো, মানুষ কবিতায় নজরুল সাম্যের গান গাইতে বলছে, মানুষের চেয়ে বড় বা মহিয়ান কিছুই নেই। মানুষের ধর্ম, বর্ণ, দেশ, কাল, পাটের ভেদ অস্বীকার করে পৃথিবীর সকল মানুষকে এক অভেদ ধর্মজাতির কল্পনা করেছেন। তাহলে আমরা এখানে তোমার যেহেতু সাম্যবাদের কথা বলা হয়েছে, মানব প্রেমের কথা বলা হয়েছে, দুটো বিষয়ই তুলে ধরতে হবে। কেন বিদ্রোহী কবি বলা হয়েছে? বিদ্রোহী কবি কিন্তু তিনি নিজেই বলেছিলেন, আমরা পড়েছিলাম প্রিলিতে, তাই না? তো বিপ্লবী মুজাফফর আহমদ এবং বারীন্দ্র কুমার ঘোষের সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের প্রীতির সম্পর্ক ছিল, এবং তাদের সংস্পর্শে এসে তিনি বিদ্রোহী মনোভাব জাগ্রত হয় ওনার মধ্যে, এবং ব্রিটিশদের সাম্রাজ্যবাদী আচরণ ওনাকে বিদ্রোহী করে তোলে। এজন্য নজরুল সমাজে পরিবর্তনে বিপ্লব এবং সংগ্রামকে কামনা করেছেন। বিদ্রোহী কবিতা নজরুল ইসলাম সর্বাত্মক বিক্ষোভকে সমর্থন করেছেন এবং নতুন সৃষ্টির জন্য ধ্বংসকে অনিবার্য করেছেন। এখানে কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি হিসেবে অভিহিত করা হয়? তাহলে অবশ্যই কি কারণ, কেন, কোন কবিতায় ওনার বিদ্রোহী ভাবটা উঠে এসেছে সে বিষয়গুলো তুলে ধরতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিবীণায় কবির যে কণ্ঠ শোনা যায় সেটা রবীন্দ্র যুগে সেটা একটা বিস্ময়কর কলধ্বনি। অগ্নিবীণার সুর তোমার আরো বেশি উচ্চকিত হয়েছে কোন কাব্যগ্রন্থে গিয়ে? বিশের বাসিতে গিয়ে। ভাঙার গান কাব্যে ব্রিটিশ বিরোধী থেকে কবিতায় প্রত্যক্ষ আবক হিসেবে গ্রাহ্য করা হয়েছে। ধূমকেতু পত্রিকায় সরকার বিরোধী প্রবন্ধ লেখার জন্য কাজী নজরুল ইসলামকে কারাদণ্ড ভোগ করতে হয়েছে। সবকিছু মিলেই আমরা কি বলবো? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে অভিহিত করা হয়েছে। ঠিক আছে, এখানে জাস্ট আরেকটু ভিন্নভাবে লেখা আছে, দেখে নিবে।
এটা আসছে 41তমতে আসছে, আবার 45তমতেও আসছে। তাহলে অবশ্যই দেখে নিবে, কারণ কিছু প্রশ্ন বারবার বারবার আসে। কাজী নজরুল ইসলামের কবিতায় মিথের ব্যবহার বা পৌরাণিক যে অনুষঙ্গ সেগুলোর ব্যবহার, তাহলে কোন কোন ধরনের পৌরাণিক অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে? ভারতীয় মিথ এখানে ছিল, হ্যাঁ, যেমন আমি পরশুরামের কঠোর কুঠার, আমি বিদ্রোহী বৃত্ত, আমি হোম শিখা, আমি শাগ্নিক যমদগ্নি, আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্ণ। তাহলে দেখা যাচ্ছে এখানে তোমার ভারতীয় মিথ। আবার দেখা যাচ্ছে দেশজ মিথ, যে আমি শ্যামের হাতের বাঁশরি, শ্যাম শ্যাম হচ্ছে কৃষ্ণের কথা, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলা দেশজ মিথ। আবার দেখো গ্রিক মিথ, আমি অরফিয়াসের বাঁশরি। আবার এখানে তোমার ইসলামিক মিথ কিরকম, যে ইসরাফিলের কথা আসছে, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, ধরি স্বর্গীয় দূত, জিব্রাইলের আগুনের পাখা সাপটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার বিভিন্ন মিথ, ভারতীয় মিথ, দেশজ মিথ, তারপর হচ্ছে গ্রিক মিথ, ইসলামিক মিথ, হ্যাঁ, এই সবগুলো তোমার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি বিদ্রোহী কাব্যে। অবশ্যই অবশ্যই মিথের ব্যবহারটা ভালো করে দেখে নিতে হবে। এটা তোমার 41তমতে আসছে, আবার 45তম পেশাগততেও আসছে। এখানে হচ্ছে আলাদা করে লিখা আছে, এখানে হচ্ছে একসাথে লিখা আছে, এখানে আলাদা করে ভারতীয় মিথ। হ্যাঁ, ভারতীয় মিথের যে চরিত্রগুলো, যেমন শিব, নটরাজ, অর্জুন, বিশ্বামিত্র, যমদগ্নি, বিষ্ণু, পরশুরাম, ভৃগু, অভিমন্যু প্রভৃতি ব্যবহার করেছেন। হ্যাঁ, উদাহরণ দেওয়া আছে, তোমার পংক্তিগুলো দেওয়া আছে ভারতীয় মিথের। বাংলার দেশজ মিথ, এই যে শ্যামের হাতের বাঁশরি, এই শ্যাম বা কৃষ্ণ হচ্ছে বাংলার দেশজ মিথ। ইউরোপীয় মিথ, আমি অরফিয়াসের বাঁশরি। ইসলামী মিথ অলরেডি বলেছে, আমি ইসরাফিলের শৃঙ্গার, তারপরে হচ্ছে আমি স্বর্গীয় দূত, জিব্রাইলের আগুনের পাখা সাপটি। তাহলে এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, এটা ভালো করে পড়বে। 21 শতকের বাংলাদেশে নজরুল পাঠের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন। এটা আমি ডাবল স্টার দিচ্ছি। কেন? কারণ মিথের ব্যবহার তোমার 45-এও আসছে, 47-এ নাও আসতে পারে, কিন্তু এটা যেহেতু 43-এ আসছে, এটা এখনো আসে নাই। আর এটা একটু ইম্পর্টেন্ট, যে 21 শতকের বাংলাদেশে নজরুল পাঠের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। নজরুল পাঠ এখনো প্রাসঙ্গিক কিনা, নজরুল এখনো পড়বে কিনা, কেন পড়বে না? হ্যাঁ, নজরুল ইসলাম সাহিত্যের যুগের দাবি মিটিয়েছে এবং এই কালেও তার প্রাসঙ্গিকতা বিন্দুমাত্র হ্রাস পায়নি। তিনি সাম্যের বাণী প্রচার করেছেন তার কাব্যের মাধ্যমে। তিনি তোমার বিদ্রোহের কথা বলেছেন, সবসময় যারা তোমার শোষণ করে, নির্যাতন করে, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে অবশ্যই প্রাসঙ্গিক। সবসময় মানুষে বিভেদ সৃষ্টিকারী ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, ভৌগোলিক অচলায়তন ভেঙে ফেলতে চেয়েছেন। তিনি উচ্চারণ করেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে নজরুলের মতো অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব আর দ্বিতীয়টি নাই। নজরুল 20 শতকে যে সাম্প্রদায়িকতা মানবতার জন্য বিপর্যয় ডেকে আনবে বলে বারবার সতর্ক করেছেন, সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি, তাই না? তাহলে অবশ্যই কি নজরুল দিনে দিনে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, মানে শুধু প্রাসঙ্গিক সেটা নয়, বলা যায় আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অগ্নিবীণা কাব্যের 3টি বৈশিষ্ট্য উদাহরণ সহ উল্লেখ করুন। এটা আসছে 44তম পেশাগততে, সো এটা ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করো, তোমার কাব্যের 3টা বৈশিষ্ট্য। প্রথমে আমরা মিথের যে ব্যবহার দেখেছি সেটার কথা উল্লেখ করব। ঠিক আছে, মিথের ব্যবহার পুরাণ ঐতিহ্য থেকে তিনি পরশুরামের কঠোর কুঠার ব্যবহার করেছেন। হ্যাঁ, মিথের ব্যবহারের কথা বলবো। তারপর আসো, বাঙালি মুসলমানদের উজ্জীবিত করতে মধ্যপ্রাচ্যের ইতিহাস ঐতিহ্য অনুসারে দেশের কল্যাণে ইমাম হাসান হোসেনের প্রাণ বিসর্জন দেওয়ার কথা উল্লেখ করেছেন। এছাড়া কবি বাংলার দেশজ উপকরণ হিসেবে বাঙালির প্রেমের ঐতিহ্য বাঁশিকে ব্যবহার করেছেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা 3টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। এই গ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে। গ্রন্থটি বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছেন। এটা তুমি প্রথমেই লিখতে পারো, শেষে না লিখে প্রথমে লিখতে পারো। কাজী নজরুল ইসলামের রিক্তের বেদন, যুগবাণী, চক্রবাক কি জাতীয় গ্রন্থ? এটা হচ্ছে 44তম বিশেষ আসছে। তাহলে আমরা জানি তোমার কাজী নজরুল ইসলামের তোমার রিক্তের বেদনে হচ্ছে গল্প গ্রন্থ, 8টি গল্প আছে। এটা প্রিলি স্লাইডেও ছিল, গল্পগুলোর নামগুলো দেখে নিবা। যুগবাণী ওনার প্রথম প্রবন্ধ গ্রন্থ, এবং এটা হচ্ছে নিষিদ্ধ হয়, অবশ্যই এটা তুলে ধরতে হবে, নিষিদ্ধ হয়, এবং এটা প্রথম নিষিদ্ধ গ্রন্থ, এবং এটা পরবর্তীতে আবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় 1947 সালে। চক্রবাক এটা হচ্ছে ওনার প্রেম প্রধান কাব্যগ্রন্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের প্রশ্ন আসতে পারে, তবে একটু অন্যভাবে নামগুলো চেঞ্জও করে দিতে পারে। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের 3টি কাব্যগ্রন্থের নাম লিখুন। এটা আরো অনেক আগে আসছে এই প্রশ্নটা, সামনেও এভাবে আসতে পারে। সেক্ষেত্রে যে 3টা সম্পর্কে তুমি খুব ভালো লিখতে পারবা, অবশ্যই সেই 3টা সম্পর্কে
লেখা শুরু করবা। যেমন অগ্নিবীণা, এটা হচ্ছে মোটামুটি প্রিলির জন্য সবার পড়া থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বিষের বাঁশি, এটা সম্পর্কে মোটামুটি জানা আছে। দোলন চাপা, তাহলে এই তিনটা সম্পর্কে পড়ে রাখতে পারে, এগুলো বেশ সহজ। নজরুল কথা সাহিত্যে নিম্নবর্গের জীবন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করুন। তো নিম্নবর্গের জীবন আসছে কিনা? অবশ্যই আসছে, যারা শোষিত হচ্ছে। হ্যাঁ, এই যে সাম্যবাদের কথা আসছে কেন? কারণ নিম্ন শ্রেণীর যারা আছে, নিম্নবর্গের জীবন সম্পর্কে বলতে গিয়েই তো সাম্যের কথা বলেছেন, তারপর হচ্ছে তোমার বিদ্রোহের কথা বলেছেন, শোষণের কথা বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওনার কবিতায় কুলি মজুর, রাজা প্রজা, নারী, বারাঙ্গনা, মানুষ, কৃষাণের গান, শ্রমিকের গান, ছাত্রদলের গান, ধীবরের গান, হ্যাঁ, যাদের বজ্জাতি, চরকার গান, হ্যাঁ, এই এগুলো হচ্ছে ওনার কবিতার নাম। এবং ওনার কবিতার নাম রাখেন তিনি সাম্যবাদী, সর্বহারা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি সবসময় কি উৎপীড়িত বা প্রান্তজন অথবা যে নিম্নবর্গের যারা আছে তাদের কথা সবসময় কবিতায় তুলে ধরেছেন, এবং তাদের জন্যই মূলত তিনি বিদ্রোহ করেছেন। এবং এটা শুধু যে কাব্যে তুলে ধরেছেন সেটা না, ওনার ছোট গল্পে, ওনার প্রবন্ধে এবং ওনার উপন্যাসও সবসময় তিনি নিম্নবর্গের মানুষের কথা তুলে ধরেছেন। কাজী নজরুল ইসলামের ঔপন্যাসিক সত্তার পরিচয় দাও। যেহেতু 36 আসছে, অবশ্যই পড়তে হবে। সবার আগে আগে যেগুলো আসছে 35 থেকে 45 পর্যন্ত যেগুলো আসছে, এগুলো সবার আগে পড়তে হবে। ঠিক আছে? তাহলে তোমার বাঁধনারা আমরা পড়েছিলাম, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। ওনার যেহেতু ঔপন্যাসিক সত্তার, তাহলে তোমার ওনার যে 3টে উপন্যাস আছে, বাঁধনারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, 3টা সম্পর্কে লিখতে হবে। তাহলে প্রথমেই আমরা আসি বাঁধনারা। এটা হচ্ছে পত্রোপন্যাস, 18টা পত্র রয়েছিল এবং উপন্যাসের নায়ক হচ্ছে নুরুল হুদা ওরফে নুরু। মৃত্যুক্ষুধা উপন্যাসে কৃষ্ণগড়ের 4 সড়কের দরিদ্র হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের দারিদ্র দুঃখ ভরা জীবন নিয়ে লেখা। আর কুহেলিকা উপন্যাসটি হচ্ছে সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা। মূল চরিত্র হচ্ছে তোমার জাহাঙ্গীর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার যে উপন্যাস, এগুলোর বাক্য হচ্ছে ছোট ছোট, এবং প্রথম লাইন থেকে হচ্ছে ওনার উপন্যাসের কাহিনী শুরু হয় এবং পাঠককে কৌতূহলী করে তোলে। এবং এখানে তোমার সমাজ সচেতনতা, মানুষের প্রতি ভালোবাসা, নরনারীর যে প্রেম, হ্যাঁ, এই বিষয়গুলো ওনার পাঠককে মুগ্ধ করে। নজরুল ইসলামের 3টি উপন্যাসের নাম, এটা হচ্ছে আগের প্রশ্নটাই। হ্যাঁ, ঔপন্যাসিক সত্তার যখন পরিচয় দিবা, তখন যে 3টে উপন্যাস আসবে, ওই 3টে উপন্যাস সম্পর্কে তুমি সংক্ষেপে জেনে নিবা। তাহলে যেভাবে আসুক না কেন লিখতে পারবে। এটা 38তমতে আসছে। 37তমতে রাজবন্দির জবানবন্দির মূল বক্তব্য বলেছিলাম। রাজবন্দির জবানবন্দি হচ্ছে ওনাকে আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশের জন্য যখন গ্রেফতার করা হয় রাষ্ট্রদ্রোহের অভিযোগে, পরবর্তীতে আত্মপক্ষ সমর্থন করে তিনি যে জবানবন্দি দিয়েছিলেন, সেটাই হচ্ছে রাজবন্দির জবানবন্দি। এবং এখানেই তিনি নিজেকে বলেছেন বিদ্রোহী কবি, এবং এতে তিনি ব্রিটিশ শোষকদের বিরুদ্ধে তার ক্ষোভ, ঘৃণা, দ্রোহ প্রকাশ পেয়েছে। এবং সাম্রাজ্যবাদী শোষকের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের উচ্চারণ হচ্ছে তোমার এই রাজবন্দি জবানবন্দি। দেশপ্রেমিক মুক্তি পাগল প্রাণের আরতি এর ছত্রে ছত্রে প্রকাশিত এই জবানবন্দি কবির একার নয়, বন্দি নির্যাতিত বাঙালির। এই প্রবন্ধে তিনি নিজেকে বিদ্রোহী কবি বলেছেন। তিনি কি বলেছেন? শুনেছি আমার বিচারক একজন কবি, শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট। বিদ্রোহী কবির বিচার মানে ওনার নিজের কথা বলেছেন। এবং তাহলে আমরা এটা প্রিলির জন্য মনে রাখতে পারি যে কোথায় তিনি বলেছেন নিজেকে বিদ্রোহী, রাজবন্দির জবানবন্দিতে। কবি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেননি। তিনি নিজের কথা বলছেন যে তিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, রাজার বিরুদ্ধে নয়। রাজার বিচারে রাজদ্রোহী হিসেবে তাকে শাস্তি ভোগ করতে হয়েছে, কিন্তু কবিতাতে নির্ভয়, তার কথা বলেছেন। সত্যের জন্য বিদ্রোহ করাকে তিনি কর্তব্য জ্ঞান করেছেন। তাহলে অল্প করে ওনার কিছু উক্তি তুলে ধরতে পারো রাজবন্দির জবানবন্দি থেকে। কাজী নজরুল ইসলামের কোন কোন গ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে? এটা 24তম বিসিএস আসছে। এটা প্রিলিতেও আমরা পড়েছি খুব ভালোভাবে, আমি আর আলোচনা করছি না। তবে লাস্টে উল্লেখ করবা যে এগুলো ছাড়াও কিছু গ্রন্থের উপর সরকারের আক্রোশ ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। যেমন আমরা অগ্নিবীণার কথা বলেছিলাম, যে কোথাও কোথাও অগ্নিবীণার কথা বলা হয়েছে, আবার বলা হয়েছে যে না, এটা কখনোই নিষিদ্ধ করা হয়নি, কিন্তু এই কাব্যের রক্তাম্বর ধারিণী মা নিষিদ্ধ করা হয়েছিল। নজরুল ইসলামের ছোট গল্পের বই আমরা পড়েছিলাম পদ্মগোখরা, জিনের বাদশাহ, অগ্নিগিরি, শিউনিমালা। হ্যাঁ, তো ওনার কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ হচ্ছে শিউলিমালা।
এখানে তোমার 1931 সালে প্রকাশিত এই গ্রন্থে মোট 4টি গল্প আছে। এখানে শুধু শিউলি মালা সম্পর্কে লেখা আছে, ঠিক আছে? তোমাদের প্রিলি স্লাইড থেকে বাকিগুলো পড়ে নিবা, দেখে নিবা। কুহেলিকা গ্রন্থটির আঙ্গিক কি, রচয়িতা কে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কুহেলিকা সম্পর্কে আসছে। এটা হচ্ছে আমরা যে উপন্যাস পড়েছিলাম, উপন্যাসের বৈশিষ্ট্য সেখান থেকে পড়ে নিলেই চলবে। 3টা উপন্যাসেরই তুমি বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা, তাহলে যদি আলাদা আলাদা করেও আসে সমস্যা হবে না। অগ্নিবীণা কাব্য সম্পর্কে লিখুন। অগ্নিবীণা কাব্য সম্পর্কে অলরেডি আমরা পড়েছি। দোলন চাপা কাব্যের ভাবধারা লিখুন। দোলন চাপা হচ্ছে প্রেমের কাব্য। রাজদ্রোহী অভিযোগে কবি 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। এই সময় প্রেসিডেন্সি জেলে বসে দোলন চাপা কাব্যগ্রন্থের কবিতাগুলো রচনা করেন। প্রথমে বিয়ের ব্যর্থতা, অনেকেই জানো, ও প্রমীলার সাথে প্রণয় বিষয়ক অনিশ্চয়তায় কবির হৃদয় বিচলিত। সেই সময় কবির মান অভিমান, অনুরাগ বিরাগ, দ্বন্দ্ব সংশয় সহ বিচিত্র ভাবনা হচ্ছে এই দোলন চাপা কাব্যের বিষয়বস্তু বা উপজীব্য। দোলন চাপা কাব্যে মোট 22টি কবিতা রয়েছে। কবিতাগুলো নিম্নের ভাবধারার অন্তর্গত করা যায়। কিরকম? এখানে প্রেমকে মহিমান্বিত করে দেখা হয়েছে, যেমন তোমার সমর্পণ, সাধের ভিখারিণী কবিতায়। প্রেমের সাথে বিজড়িত বেদনার দিকটা প্রকাশিত হয়েছে বেলা শেষে উপেক্ষিত। প্রেমের সাথে বিজড়িত আনন্দের দিক, বেদনার দিক, হ্যাঁ, নিসর্গমূলক। তারপর হচ্ছে নারী সম্পর্কে দ্বিবিধ ধারণা। কিরকম? যেমন পূজারিণী কবিতাটা খুব বিখ্যাত একটা কবিতা, যারা পড়েছো তাহলে এটা হচ্ছে। তারপর দোদুল দোল, পূজারিণী, অভিশাপ, এই কবিতাগুলো পড়তে পারো। 3টি গল্প গ্রন্থের নাম। আচ্ছা, যেটা বলেছিলাম এর আগে আবার আলাদা করেও ছিল, হ্যাঁ, শুধু শিউলি মালা সম্পর্কে ছিল, তাহলে 3টা সম্পর্কে আলাদা করে পড়ে নিবা। নজরুল প্রেম ও দ্রোহের কবি। তাহলে আমরা একটা লাইন দিয়েই কিন্তু এটা ব্যাখ্যা করতে পারি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি একাধারে প্রেম এবং দ্রোহের কবি হিসেবে বাংলা সাহিত্যে পরিচিত। তিনি একই সাথে যেমন শোষিত নিপীড়িত মানুষের মুক্তির পথ দেখে দ্রোহী হয়েছেন, বিদ্রোহী হয়েছেন, আবার একই সাথে তিনি প্রেমের কবি হিসেবেও পরিচিত। প্রেমের সুধা পান করে নিজের প্রেমিক মনকে সতত প্রফুল্ল রেখেছেন। হ্যাঁ, নজরুল সাহিত্যকর্ম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং দেশি বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আবার প্রেমের কবিতায়ও আমরা দেখতে পাই নজরুলের কোনো তুলনা নেই। এখানে হচ্ছে সাম্যবাদী চেতনা, এটা অলরেডি বলেছি, পড়েছিলাম। শিশু সাহিত্যে নজরুলের অবদান একটু চোখ বুলে রাখবা, কারণ ওনার কাঠবিড়ালি, ঝিঙে ফুল, লিচু চোর, এই ছড়াগুলো পারে না এমন কোনো বাচ্চা নাই। হ্যাঁ, তো এগুলো একটু ভালো করে দেখে নিবা। যেমন ভোর হলো দোর হলো খুকুমনি উঠে রে, হ্যাঁ, এগুলো আমরা ছোটবেলায় পড়েছি, তো এগুলো একটু দেখবা। যেমন ওনার বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো পুতুলের বিয়ে, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি, হ্যাঁ, এবং কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে শেষ সওগাত, কর ইত্যাদি, যা চিরকাল পাঠকের হৃদয় হরণ করে রাখবে। আজকে ভাবছিলাম মানে আরো যারা আছে তাদের নিয়ে আলোচনা করব, কিন্তু পরে ভাবলাম না, রবীন্দ্রনাথ নজরুলের সাথে আসলে অন্যদের আলোচনা করা খুবই কঠিন। শেষ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। গুড নাইট।